সমুদ্র সৈকত বলতেই ঝকঝকে সাদা বালি, তবে হাইওয়ান দ্বীপপুঞ্জে বিশেষ কয়েক ধরনের বৈচিত্র্যময় সমুদ্র সৈকতে রঙিন বালি দেখা যায়, যেমন কালো বালির সৈকত, লাল বালির সৈকত, সবুজ বালির সৈকত, সাদা বালির সৈকত এবং সোনালী বালির সৈকত। মাউই দ্বীপের কাওয়েকি হেডে অবস্থিত কাওহালুক সৈকত বালু লাল, পূর্ণাঙ্গ সৈকতে কালো বালি, আর বিগ আইল্যান্ডের পাপুকালিতে সৈকত সবুজ এবং এর জন্য বিখ্যাত। এরই মধ্যে অন্যতম কালো বালির সৈকতটি আগ্নেয়গিরির কার্যকলাপের কারণেই তৈরি হয়েছে। লাভা যখন সমুদ্রের স্পর্শে আসে তখন তা দ্রুত ঠান্ডা হয়ে ভেঙে গিয়ে বালিতে পরিণত হয়। আজ হাইওয়েতে তৃতীয় এবং শেষতম দিন তাদের। আগামীকাল সকালে তারা ওয়াশিংটন ফেরার উদ্দেশ্যে ফ্লাইট উঠবে। হাইওয়েতে তখন বিকাল 5টা। কালো বালির সৈকতের কিনারা ধরে সামনের দিকে হেঁটে চলেছে জাফরিন, ফাতেমা, অনামিকা আর সাবরিনা। সবাই হাতে হাত রেখে একসাথে প্রত্যেকটি মুহূর্ত প্রশান্তি নিয়ে উপভোগ করছে। পেছনে ফেলে রেখে যাচ্ছে ঝকঝকে বালির মাঝে তাদের পদচিহ্নগুলি। তাদের পরনে পুরোপুরি একই ধরনের নোট রঙের লং গাউনের সাথে মিলিয়ে হিজাব। গতকাল এখানের মার্কেটিংয়ে কত শত কেনাকাটা করছে ওরা, আর ওদের ব্যাগ টানার দায়িত্ব বাধ্য পড়ে পালন করতে হয়েছে ছেলেদের। যেখান থেকে 4জন মিলে পছন্দ করে একই রকম ভিন্ন ভিন্ন কয়েকটা গাউন নিয়েছিল, তার মধ্যে থেকে একটি এখন পরা আছে তাদের ঠিক পিছু সমুদ্রের পানে দৃষ্টি করে পকেটে হাত রেখে হাঁটছে জুবরান। সাফিন ফাতেমার পাত্তা না পেয়ে ঘুরঘুর করে চলেছে তার আশেপাশে। ধ্রুব সবার ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর ম্যাক্স সাবরিনার দায়িত্ব নিয়েছে তাদের জন্য সমুদ্র পাড় থেকে পড়ে থাকা শামুক টকাতে, আর সে বাধ্য স্বামীর মতো তাই করছে। সমুদ্রের উত্তাল ঢেউ ক্ষণে ক্ষণে এসে আছড়ে পড়ছে কিনারায়। সে আছড়ে পড়ে পানির থেকে বিন্দু বিন্দু ছিটে এসে লাগছে তাদের গায়ে। মুহূর্তে মুহূর্তে সমুদ্রের শীতল হাওয়া এসে শুয়ে দিচ্ছে তাদের গায়ে। বাতাসে ভেসে এসে মিষ্টি একটা গন্ধ, নির্লাভ আকাশ, স্বচ্ছ সমুদ্রের নীল নোনা জল, কেহেনা বিচিয়ে কুচকুচ কালো বালির সমুদ্র তট, সারি সারি ঘন ঘন সবুজ উঁচু উঁচু গাছ, পড়ে থাকা ছোট্ট ছোট পাথর, আর ভিন্ন ভিন্ন প্রাকৃতির শামুক আর ঝিনুক, সব কিছু মিলিয়ে হাইওয়ের এই বিশেষ রহস্যময় কালো বালির সৈকতটি, যা দেখতে ঠিক রূপকথার আগের দ্বীপটির মতনই আলিক। সাবরিনা ডাবের পানির জন্য আবদার করছিল, তাই ধ্রুব কোথা থেকে যেন কতগুলো ডাব হাতে করে নিয়ে এসে সবার হাতে একটি করে স্ট্র ডাব ধরে দিল। অনামিকার হাতে দিল একটা চিপসের প্যাকেট। অনামিকার দিকে ধ্রুব ডাব ধরে দিয়ে দুষ্ট এসে তার হাতে ধরে রাখা চিপসের প্যাকেটটা কেড়ে নিয়ে দিল ভদর। অনামিকা সেটা বোধগম্য হতেই সে দিল তার পিছু পিছু এক দৌড় তার পছন্দের চিপস ফিরিয়ে আনতে। মাছ দিয়ে তাদের কাহিনী দেখে সাবরিনা, ফাতেমা, জাফরিন দিল মাথায় হাত। তখন ম্যাক্স সাফরিনের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে ওঠে, এরা কি এখানেও শুরু হয়ে গেল? কিন্তু পাশে তাকাতেই সাফরিনকে সে পেল না। সামনে তাকিয়ে দেখলো সাফিন ফাতেমার হাত ধরে লুকিয়ে চুপি চুপি সবার নজর এড়িয়ে অন্য পাশে হাঁটা দিয়েছে। সাফিন বউনে নীরবে সময় কাটালে সে কেন ওর থেকে পিছিয়ে থাকবে, এইভাবে সেও একাই এক পা রাখতে অগোছল গিয়ে জাফরিনের পাশে দাঁড়িয়ে থাকা সাবরিনাকে হাত থেকে পেছন থেকে সো মেরে টান দিয়ে নিয়ে গেল কোথাও একটা। তার গতিবিধির এতটাই পারদর্শী ছিল যে জাফরিন খুনাক্ষরও টের পেল না সেটা। ঘটনার কিছুক্ষণ পর যখন জাফরিন দৃষ্টি ঘুরে কিছু বলতে গিয়েও ফাতেমা আর সাবরিনা কাউকে দেখল না, তখন জাফরিন বিচলিত দৃষ্টি তাদের খুঁজতে গিয়ে সামনে পেল শুধু জুবরানকে, যে কিনা পূর্বের মতনই তার প্যান্টের পকেটে হাত রেখে অটল দাঁড়িয়ে। তবে এবার তার দৃষ্টি সমুদ্র নয়, বরং তার দিকে স্থির। জুবরান বহুক্ষণ যাবৎ এভাবে স্থির তাকিয়েছিল জাফরিনের দিকে, যেটা তার স্বয়ংতা ঠাউরতেই জুবরান নেশালো চাহনি গিয়ে বিদ্ধ সোজা জাফরিনের হৃদয়ে, যার অজান্তেই তার অন্তরের অন্তরস্থলে অস্বাভাবিক কাপল ধরিয়ে দিল। জাফরিনের কাছে মনে হলো এই চাহনি কিছু একটা আছে। আচানক এই হৃদয়ে বয়ে চলল এক অজানা অনুভূতির কারণ। সে ধরতে না পেরে কিছুটা ভেবাচাকা খেয়ে জুবরানকে জিজ্ঞেস করে বসল, ওরা কোথায় গেল? জাফরিনের প্রশ্নের বিপরীতে ঘোড়ার মধ্যে থেকেই জুবরান প্রত্যুত্তর করল, আমি কি করে জানবো? তুই যেখানে আমিও তো সেখানেই। আমাকে নিয়ে চলুন না তারা যেখানে গেছে। জাফরিনের কথায় জুবরান এবার ঘোর পুরোপুরি কাটল। সে আগে ফুসতে ফুসতে জাফরিনকে বাঁকা উত্তর দিয়ে বলল, কেন, আমার সাথে থাকতে কি তোর ভয় করছে? আমি কি এমন কিছু বলেছি আপনাকে? সব সময় উল্টোটা কেন ভাবেন আপনি? অস্বাভাবিক কিছু তো আর বলিনি, তুই তো আমার পরিবর্তে আবিদকে বেছে নিয়েছিস। মানে কিসের মধ্যে কি বলছেন? এখানে আবিদ ভাই আসলো কোথা থেকে? আপনি কি বলতে চাইছেন? আপনার কথার আগা মাথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই আমাকে বোঝার চেষ্টা আদেও কি কখনো করেছিস? বরং এর থেকে ভালো তুই আমার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখ, এটাই তোর জন্য মঙ্গলজনক হবে আশা করছি। না হলে আই সোয়ার আমার নাগালে একবার পড়লে তোর রেহাই নেই।
জাফরিন জুবরানের বিপরীত প্রত্যুত্তর করতে মুখ খুলবে ঠিক তখনই কোথা থেকে যেন ম্যাক্স তাদের কথার মাঝে ঢুকে কথা বলে ফেলল। কি নিয়ে আলোচনা করছিস তোরা? ম্যাক্সের পরপরই ধ্রুবসহ বাকিরাও এসে ম্যাক্সের পাশে দাঁড়ালো। জুবরান ম্যাক্সের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কিছু না বলেই বিপরীত দিকে হাঁটা দিল। ম্যাক্স তখন কিংবিমূর্তি হয়ে জাফরিনকে জিজ্ঞেস করলো, ওর আবার কি হলো? ধ্রুব আর দাঁড়ালো না। সেও জুবরানের পিছু পিছু ছুটে চেঁচাতে চেঁচাতে বলতে লাগলো জুবরানকে, ওই জুবরান দাঁড়া, আমাদের রেখে একা একা কই ঘুরতে যাচ্ছিস? আমিও আসছি। সাফিন আশ্চর্য হয়ে বলল, লাইক সিরিয়াসলি? এই ছেলে নাকি ভাবছে জুবরান আমাদের রেখে কোথাও ঘুরতে যাচ্ছে। আর বলবেন না ভাইয়া, এই লোক অনেক বজ্জাত, আমার চিপস নিয়ে পুরোটা একাই গিলে নিল। তুই কি ভুলে গেছিস ধ্রুব ভাইয়া তোর থেকে বয়সে অনেক বড় হয়? আর তুই এটা কিভাবে কথা বলছিস ভাইয়াকে নিয়ে? আরে জাফরিন, ওকে কেন বকছো? অনামিকা ভুল কি বলেছে? আমাদের ধ্রুবটা একটু বাচ্চামি বেশিই করে, দামড়া হয়েছে, তাও বুদ্ধি হয়নি। সাফিন চিন্তিত হয়ে বলল, আচ্ছা এখন চল, তাড়াতাড়ি ধ্রুবকে ধরতে হবে, না হলে দেখা যাবে জুবরানকে আরও রাগিয়ে দিবে। তার হাতে একগা খেয়ে কাঁদাতে কাঁদাতে মুখ ফুলিয়ে আমাদের কাছে ফেরত আসছে। সমুদ্রের কাছে একটা সি ফুড রেস্টুরেন্টে বসে ধ্রুব তার ক্যামেরা থেকে কিছুক্ষণ আগের তোলা সূর্যাস্তের ছবিগুলো বের করে সবাইকে দেখাচ্ছে। সচরাচর হাওয়াই দ্বীপপুঞ্জে সূর্যাস্তের দৃশ্য স্বপ্নের মতোই মনোমুগ্ধকর, যেখানে আকাশ বিভিন্ন রঙে ঝলমলে করে এবং সমুদ্র এবং আগ্নেয়গিরির চূড়ায় সোনালি আভা দেখা যায়। জাফরিনও তার ফোনে কিছু ছবি ধারণ করছিল। সেই ছবিগুলো সিলেক্ট করে সে নুসাইবার আবিদকে আলাদা আলাদা তবে পাঠিয়ে দিচ্ছে। ছবিগুলো সেন্ড করা শেষ হলে মাথা তুলে তাকাতেই দেখতে পেল তার বরাবর একটা চেয়ারে জুবরান বসে ফোনে কি যেন একটা করছে। মূলত জুবরান হাতে জাফরিনের ফোনের মনিটরিং। জাফরিন তার ফোনে কখন কি করছে সেই সব তথ্য জুবরানের কাছে অনায়াসে যখন তখন চলে যায়। একটু আগে রাগের বসে জাফরিন নিজের থেকে দূরে থাকতে বললেও সে এখন নিজেই জাফরিনের প্রত্যেকটা বিষয় নিজের আয়ত্তে রাখছে। তবে জুবরানও শুধু আবিদের সাথে জাফরিনের মেসেজগুলোই নজর রাখছে। জাফরিনের প্রাইভেসির মূল্যায়ন দিয়ে সে তার কোনো ব্যক্তিগত বিষয় সে হস্তক্ষেপ করেনি। জাফরিনের অ্যাকাউন্ট থেকে আবিদকে পাঠানো জাফরিনের ছবিগুলো ভালোমতো পরখ করে জুবরানের সামনে তার বারবার বসে থাকা জাফরিনের দিকে তীর্যক দৃষ্টি ফেলে এক মুহূর্তের জন্য তাকিয়ে পুনরায় নিজের ফোনে নজর ফিরিয়ে আনলো। অবপাশে মেয়েটার বিন্দুমাত্র কোনো ধারণা নেই যে তার সাথে কি ঘটে চলেছে। তারই অগোচরে সে তো সাবরিনার সাথে প্রফুল্ল মনে কি যেন বলতে ব্যস্ত। মাগরিবের রক্ত পড়ে যাওয়াতে এখানে এসেই সাফিন রেস্টুরেন্টের ম্যানেজারকে বলে একটা রুমের ব্যবস্থা করে ফাতেমা, জাফরিন আর অনামিকার মাগরিবের নামাজের ব্যবস্থা করে নিয়েছিল। জাফরিন নামাজ পড়তে থেকে সাবরিনাও তাদের সাথে নামাজ পড়েছে। সাবরিনা ওদের সাথে থাকলেও প্রায় নামাজ পড়া হয়। সাফিন নিজেও সময় মতো নামাজ পড়ে নিয়েছে। এখানে ঘুরতে এসেও একাক্ত নামাজের ব্যাঘাত ঘটেনি ওদের। সময় দেখে ওয়াক্ত মতো নামাজ পড়ে নিয়েছিল আর সতর্ক থেকে যেন ঘুরতে গিয়ে কোনোভাবে নামাজ কাজা না হয়। সমুদ্রের পাড়ে ঘুরতে আসা আর সিফুড ট্রাই না করে চলে যাওয়া নির্থক। সেই মোতাবেক তারাও সেখানে একটা ভালো সিফুড রেস্টুরেন্টে এসে নানান পদের সিফুড আইটেম অর্ডার করছে। সবেমাত্র ম্যাক্স সবার পছন্দ মতো খাবার অর্ডার ব্যবস্থা এসে থাকে সবার বসে বসে পড়ল। একটিবার ওয়েটার এসে তাদের অর্ডার করা খাবারগুলো এক একটা করে টেবিলে রেখে ভরিয়ে ফেলল। যেখানে ছিল অনেক ধরনের সেলফিশ দিয়ে তৈরি খাবার, যেমন ক্রাব, স্ক্রিপ্ট, স্কুইড, লবস্টার, শামুক আর ঝিনুক দিয়ে তৈরি সিফুড বয়েল, ফ্রাইড রাইস, স্যুপ আর সালাদ। জাফরিন, ফাতেমা আর অনামিকা ওদের জন্য আলাদা আলাদা করে শিরফিট, সিরিপম আর লবস্টার দিয়ে তৈরি খাবারগুলো অর্ডার করছে, কারণ তাদের রুচিতে উঠছিল না এই খাবারগুলো আসছে ধ্রুব সবার জন্য খাবার বেড়ে যেতে শুরু করছে। নিতান্তই ধ্রুব অনেকটা খাদ্যরসিক, ইতিমধ্যে এত সুস্বাদু খাবার দেখে তার জিভ দিয়ে পানি গড়িয়ে পড়ার উপক্রম। সবার খাবার বাড়া শেষ হলে ধ্রুব শুরুতে নিজের প্লেটে তার পছন্দ মতো শামুক, ঝিনুক, স্কুইড বয়েল ওয়েল তুলে নিল খাওয়ার জন্য। তা দেখে অনামিকা নাক মুখ ছিটকে দৃষ্টি ঘুরিয়ে নিজের খাওয়ায় মন দিল। কিছুক্ষণ পর খাওয়ার মাঝে জুবরান ফোনটা হঠাৎ ভাইব্রেট করে উঠল। সে টেবিলে রাখা ফোনটা উল্টে দেখল তার ম্যানেজারের কলটা রিসিভ করতে এসে চেয়ার ছেড়ে উঠে কিছুটা দূর থেকে দাঁড়ালো। প্রয়োজনীয় কথা শেষ করে জুবরান ফোনটা রেখে তার জায়গায় ফেরত যাবে ঠিক তখনই জুবরান সূক্ষ্মকোণে ধরা দিল কিছু গুনগুনে আওয়াজ। তার মনে কিছু একটা আশঙ্কা কাজ করলো। বিষয়টা ভালো মতনই পরখ করে নিশ্চিত হওয়ার প্রায় শেষে আর চোখে পুনরায় আশেপাশে তার বাস পাখির ন্যায় দৃষ্টি বুলালো। আশেপাশে তাকে সে নিশ্চিত হলো তার ধারণায় ঠিক ছিল। এখানে অনেকেই তাকে ইতিমধ্যে চিনে ফেলেছে। মুখে মাস্ক না থাকায় বিশেষ করে মেয়েরা এক অপরের সাথে কানাঘুষি করছে যে তার উপস্থিতি নিয়ে। কয়েকজন তো উঠে আসতে শুরু করে দিয়েছে তার সাথে কথা বলতে। ভাগ্যক্রমে ম্যাক্সের চোখেও সেটা পড়ে যায় এবং জুবরানের দিকে তাকাতেই জুবরান তাকে ইশারা দিয়ে বুঝিয়ে দিল সবাই এখান থেকে নিয়ে যেতে।
পরিস্থিতি বিগড়ানোর আগেই। এখানে থেকে তার ফ্যান ক্লাব ফ্লগসরা সুযোগ সন্ধানে হয়ে আছে অ্যাটেনশন পেতে। পরিস্থিতি বেগতিক হওয়ার শঙ্কায় ম্যাক্স জুবরান ইশারা পেতেই সকলকে নিয়ে গাড়িতে উঠে বসলো। যাওয়ার আগে জাফরিন জুবরানের দিকে একবার ফিরে বাকিদের সাথে বেরিয়ে গেল। তারা গাড়িতে উঠে বসতেই একটুবার জুবরান এসে সিটে বসলো। জুবরানকে দেখা মাত্র ম্যাক্স বলে উঠল, কিরে জুবরান, বডিগার্ড ছাড়া আতগুলাকে কি করে সামলে দিলি? জুবরান বাঁকা এসে উত্তর দিল, আই ডোন্ট নিড এনিওয়ান, আই ক্যান প্রোটেক্ট মাই সেলফ অ্যালোন। ব্রেভ ম্যান। হোটেলে ফিরে সবাই যে যার মতো ফ্রেশ হয়ে নিজের রুমে চলে গেল। পরদিন ভোরের আলো ফুটতেই সকাল সকাল তারা বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। ফ্লাইটে উঠেই জাফরিন সাবরিনাকে কিছু দেওয়া শিখিয়ে দিল। ওই সময় আমলের জন্য আর সফরে নিজের আর তার অনাগত সন্তানের হেফাজতের জন্য। সাবরিনা জাফরিনের থেকে দোয়াগুলি শিখে নিল। তারা ওয়াশিংটনে ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেল। এয়ারপোর্টে এসে সেখান থেকে সবাই একটা বড় ক্যাবে উঠে পড়ল। কিছুক্ষণ পর যে যার নিজ নিজ গন্তব্যে চলে আসতেই এক এক করে বিদায় জানিয়ে নেমে গেল। গাড়িতে শুধু বাকি রইল জুবরান আর জাফরিন। গাড়ির ভিতরে তখন পিনপিতন নীরবতা বিরাজমান, কেউ কোনো শব্দ করল না। জাফরিন হোস্টেলের গেটে 9টার মধ্যে বন্ধ করে দেওয়া হয়, আর এখন বাজে রাত 8:30। যখন জাফরিন হোস্টেলের সামনে তার গাড়িটা থামলো তখন জুবরান ড্রাইভারকে দিয়ে জাফরিন লাগেজ নামিয়ে নিল, হোস্টেলের গেটের কাছে রেখে দিয়ে। কিন্তু আজ গেটের কাছে কোনো গার্ডকে না দেখতে পেয়ে তার মনে কিছুটা খটকা লাগলো। সে জাফরিনকে উদ্দেশ্য করে বলল, সোজা উপরে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়, আর কোনো প্রয়োজন পড়লে আমাকে কল করিস, ঠিক আছে? ঠিক আছে। জাফরিন ভেতরে না যাওয়া পর্যন্ত জুবরান সেখানে স্থির রইল। জাফরিন তার দৃষ্টির আড়াল যেতেই সে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে বসল। সে গাড়িতে উঠে বসতে ড্রাইভার গাড়ির টান দিল। জুবরান কেন যেন ফিরে যেতে ইচ্ছে করছিল না আজ, কিন্তু একটা যেন তার মন বারবার বাধা প্রদান করছিল না ফেরত যেতে। তবুও সেসব চিন্তাকে ভিত্তিহীন ভেবে মাথা চাড়া দিয়ে দূরে ঠেলে দিল সে। অন্যদিকে জাফরান উপরে উঠতেই সব কিছু অন্ধকার দেখতে পেল। ভ্যাকেশনে থাকায় অনেকদিন তার নিজ বাড়িতে থাকা হয়েছে কিছুদিন আগে। ধরতে গেলে হাতে গোনা খুব কম মেয়েই আসে হোস্টেলে উপস্থিত। তবে যেন কয়েকজন আছে তারা নিজেরাই রুমের খিল দিয়ে নিজের মতো করে একা থাকতে পছন্দ করে। ফলে পুরো হোস্টেল নীরবতার নিস্তব্ধতা সে আছে, যেন এক পিনপতন আওয়াজ জোরালো ধ্বনিতে কানে বিঁধবে। তখন জাফরিন একটা আধারে আলো জ্বালাতে হালকা বন্ধ করে রাখা ফ্যানেরটা চালু করতে দেখল আবিদের 30টা মিসড কল উঠে আসছে। জাফরিন শঙ্কিত হয়ে আগে আবিদকে কল ব্যাক দিল। আবিদ এক রিংয়েই কল রিসিভ করে ওপাশ থেকে বলল, তোমার ব্যাপারে জাফরিন, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ভাইয়া, আমি তো ঠিক আছি, কিন্তু আপনি ঠিক আছেন তো? বাসার সবাই ঠিক আছে তো? আপনার এতগুলো কল দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। না, চিন্তা করো না, সবাই ভালোই আছে। আমি তোমার ফোন বন্ধ পেয়ে টেনশনে পড়ে গিয়েছিলাম, তাই একটু পরপর কল করেছি। আসলে ভাইয়া আমি ফ্লাইটে ছিলাম আর ফোনের চার্জ অনেক কম ছিল, তাই অফ করে রেখেছিলাম। আপনি এত চিন্তিত হবেন জানলে আর অফ করে রাখতাম না। এখন কোথায় আছো? হোস্টেলে পৌঁছালাম মাত্র, কিন্তু রুমে যাইনি, আগে আপনার কল রিসিভ করে নিয়েছি। আচ্ছা, তাহলে ভেতরে গিয়ে আগে ফ্রেশ হয়ে রেস্ট করো। তুমি যে ঠিক আছো এটাই যথেষ্ট। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জাফরিন কল কেটে রুমের দরজার তালা খুলতে যাবে তখনই মনে পড়ল চাবি তো ছিল তার সাইড ব্যাগে, যেটা সে গাড়িতে ভুলে রেখে এসছে। সে নিজের মাথা নিজে চাপড়িয়ে বলতে লাগলো, জাফরিন তুই এত বেপরোয়া কী করে হলি? এখন যদি জুবরান ভাইকে কল করতে হবে, না হলে ব্যাগ পাওয়া যাবে না। আর কিছু না ভাবে জাফরিন তড়িৎ গতিতে জুবরানকে কল লাগালো। জুবরান ফোন রিসিভ করে কানে তুলতে জাফরিন তাড়াহুড়ো করে বলে উঠল, আপনি কি বাসায় চলে গেছেন? গাড়ি কি চলে গেছে? না, রাস্তায় আছি। কোনো কিছু হয়েছে? হ্যাঁ দেখুন তো, আমি যে সিটে বসেছিলাম সেখানে আমার একটা ব্যাগ আছে, আমি ভুলে রেখে এসেছি। ওটাই আমার রুমের চাবি আছে, একটু কষ্ট করে নিয়ে আসতে পারবেন? আমি রুমে ঢুকতে পারছি না, বাহিরে দাঁড়িয়ে আছি। আচ্ছা, ওখানে থাক, আমি আসছি। জুবরানের কথায় জাফরিন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো সেখানেই। কিছুক্ষণ পর স্বভাবসুলভভাবে কিছুটা চঞ্চল হওয়া বিধায় এক জায়গায় স্থির থাকতে না পেরে পায়চারি করতে করতে আনমনে হোস্টেলের নিচে নেমে এলো। গেটের কাছে খালি জায়গাটায় এক পাশ ওপাশ হেঁটে পায়চারি করতে লাগলো। হঠাৎ নিস্তব্ধতা ভেদ করে জাফরিন ঠিক পেছন থেকে শুকনো পাতা মুড়মুড়িয়ে ভাঙার শব্দ কানে এলো। একা নিস্তব্ধ ওই জায়গায় কেমন গা ছমছম করে উঠল তার। অচেনা ভয়ে কাটা দিয়ে উঠল তার সর্বশরীর। সেই মুহূর্তে জাফরিন চোখ গেল চাঁদের আলোতে মাটিতে পড়া তার ছায়ার সাথে অন্য একটা পুরুষালী ছায়ার উপর। সে ঠিক বুঝতে পারল কিছু একটা অস্বাভাবিক ঘটতে চলেছে তার সাথে।
জুবরান তাকে ওপারে থাকতে বলেছিল, কিন্তু সে নিজে থেকে আগ বাড়িয়ে একাই এই নীরব জায়গায় দাঁড়িয়ে মস্ত বড় ভুল করে ফেলেছে। এখন এমন পরিস্থিতি তাকে ঘাবড়ালে চলবে না। সে মনে মনে নিজেকে এই বুঝ দিল, ধাতস্থ করলো সতর্কতার সাথে পরবর্তী পদক্ষেপের জন্য নিজেকে প্রস্তুত রাখা। জাফরিন আল্লাহর নাম নিয়ে দোয়া দরুদ পড়ে মনের সাহস চুকিয়ে তার বুদ্ধি খাটিয়ে মাটিতে পড়া সেই ব্যক্তির ছায়া নজর রেখে তার প্রত্যেকটা নজর কাড়ায় লক্ষ্য করে যাচ্ছে। সে যেন তার আক্রমণের ধরন বুঝে প্রতিরক্ষা করতে পারে। যে ব্যক্তিটি পেছন থেকে জাফরিনের মুখে রুমাল চেপে ধরতে যাবে, তার আগে জাফরিন ঘুরে তার হাঁটু বরাবর পা দিয়ে লাথি মেরে আঘাত করলো, সাথে গলা মার্চ বরাবর একটা ঘুষি মেরে দিল। ফলে কিছুক্ষণের জন্য লোকটা শ্বাস প্রশ্বাসগুলো আটকে গেল, সাথে হাঁটুতে ব্যথা পেয়ে লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। সেই সুযোগ নষ্ট না করে সে পুনরায় তার হাত মুষ্টিবদ্ধ করে অগ্রভাগের নাক বরাবর সংযুক্ত করে ব্যক্তিটির চোয়ালের আশেপাশে চোয়ালের নিচে একটা শক্তপোক্ত ঘুষি বসিয়ে দিল। জাফরিনের প্রত্যেকটা পদক্ষেপ এত দ্রুত ছিল যে কয়েক মুহূর্তের জন্য সে লোকটার তীব্র ব্যথায় কাতরে কোনো কিছু করার সক্ষমতা হারিয়ে ফেলল। লোকটা মাটিতে পড়ে কাতরানোর সময় চাঁদের অবসা আলোতে জাফরিন তার মুখ স্পষ্ট দেখতে পেল। লোকটাকে চিনতে পেয়ে সে আকাশ থেকে পড়ল। লোকটা আর কেউ নয়, উইলিয়াম। তখন হঠাৎ জাফরিন চোখে গাড়ির হেডলাইটের আলো পড়তে বাইরে গেটের দিকে কারো উপস্থিতি টের পেয়ে সেদিকে তাকাতেই দেখতে পেল গাড়িতে ঠ্যাস দিয়ে বুকের ওপারে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে মুখে রসময় হাসি এঁটে তার দিকে তাকিয়ে আছে জুবরান। জুবরান শুরু থেকে সব দেখছিল। কিছুক্ষণ আগে জুবরান যখন জাফরিন হোস্টেলের সামনে এসে পৌঁছালো, তখন দেখতে পেল জাফরিনের ঠিক পেছনে উইলিয়ামকে আক্রমণাত্মক পরিস্থিতিতে। তখন সে নিজেই তেড়ে আসছিল উইলিয়ামকে আটকাতে, কিন্তু তার আগেই জাফরিন তার বুদ্ধিমত্তা দিয়ে উইলিয়ামকে কৌপকাত করে ফেলল, যেটা দেখতে জুবরান বেশ ভালোই লাগছিল। তাই সে আর নিজ থেকে আগায়নি, যা করার জাফরিনই করতে দিয়েছে, আর সেই স্বাচ্ছন্দ্যে উপভোগ করছে সেই দৃশ্য। জাফরিনের প্রত্যেকটা পদক্ষেপ জুবরান তার অতি সূক্ষ্ম নজরে পরখ করছে। তখন আপনা আপনি তার মুখে বেফটে বেরিয়ে এসছে, শি ইজ টোটালি মাই টাইপ। জুবরানকে দেখে জাফরিন মনে অবশিষ্ট জয় সব উবে গিয়ে ঘুরে কিছু বলতে যাবে, ঠিক তখনই জুবরানের চোখের রং মধ্যে পাল্টে হিংস্রতা ধারণ করলো। জুবরানদের কোমরের দিকে শার্টের কিছুটা অংশ উঁচিয়ে প্যান্টের গুজে রাখা রিভলভারটা বের করে জাফরিনের বরাবর তাক করে মুখ করে বলল, ডোন্ট বুম। মুহূর্তে পরপর দুইবার গুলি ছড়ার বিকট আওয়াজে চারিপাশটা স্তব্ধ হয়ে গেল। ঘটনার প্রেক্ষিতে জাফরিন তার চোখ মুখ বড় বড় করে পেছনের দিকে তাকিয়ে দেখল উইলিয়ামের ডান হাত আর পায়ে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে আছে। সম্ভবত উইলিয়ামের কাছে পড়ে থাকা একটা গাছের ডাল তুলে জাফরিনকে পেছন থেকে আঘাত করতে চেয়েছিল। ঠিক তখনই জুবরান তার রিভলভার দিয়ে দক্ষ হাতে সূক্ষ্ম নিশানাতে শুট করে উইলিয়ামকে আহত করলো, যে গুলিটা জাফরিনের ঠিক পাশ ঘেঁষে গিয়ে উইলিয়ামকে বিদ্ধ করছে। ঘটনার প্রেক্ষিতে জাফরিন আতঙ্ক নিয়ে জুবরানের দিকে তাকাতে জুবরান তার সামনে পেল। তখনই জাফরিন অনেকটা জোর করেই মুখ থেকে বের করলো, আপনি এটা কি করলেন? যদি পুলিশ কেস হয়? ডু ইউ থিঙ্ক আই কেয়ার? ওনার অনেক রক্তক্ষরণ হচ্ছে, প্রাথমিক চিকিৎসার প্রয়োজন, না হলে হয়তো মারা যাবেন। একে নিয়ে তোরা চিন্তা কিসের? ভুলে গেছিস একটু আগে সে যে তোকে মারতে চেয়েছিল? উনি জানোয়ার হলে কি আমাকেও হতে বলছেন? এত বেপরোয়া কেন আপনি? এর কিছু হলে তো আপনাকেও পুলিশে ধরবে। আমি এক্ষুনি 911-তে কল করছি, না হলে আপনি বড় কিছু ঘটিয়ে ফেলবেন। আপনার ভরসা নেই। কথাটা বলে জাফরিন জুবরানকে পরোয়া না করে দ্রুত যুক্তরাজ্যের জরুরি বিভাগে কল লাগালো। ওপাশ থেকে কল তুলতে জাফরিন তাদের পরিচয় জানিয়ে সাহায্য চাইল। কিছুক্ষণ ব্যবধানে পুলিশ ফোর্স এসে হাজির হল সেখানে। উইলিয়ামের এমন অবস্থায় পড়ে থাকতে থেকে একজন অফিসার জুবরানকে চিনতে পেরে কাছে এগিয়ে গিয়ে সম্মান জানিয়ে জানতে চাইল, স্যার, হ্যাভ ইউ ডান দিস? ডু ইউ হ্যাভ লাইসেন্স ফর দিস? ইয়েস, আই হ্যাভ টু ডু দিস ফর এ সেফটি। স্যার, you have to come with us to the police station for some formalities. ইয়েস, গো, আই কাম লেটার। জুবরানের সাথে কথা বলা অফিসার উইলিয়ামের সাথে নিয়ে ফোর্স সহ জায়গা ত্যাগ করলো। জুবরান তখন জাফরিনের দিকে ঘুরে আদেশের সুরে বলল, গাড়িতে ওঠ। কেন? তুই আর হোস্টেলে থাকছিস না। তাহলে কোথায় থাকবো আমি? আমার বাসায়। অসম্ভব। সম্ভব? আমি যাব না। শুধু তর্ক করিস না, হোস্টেলে থাকাটা তোর জন্য সেভ না। সমস্যা নেই, আমি নিজের প্রতিরক্ষা নিজেই করতে পারি, কিন্তু আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। আপনার কাছে রিভলভার কি করছে? আমিও নিজে প্রতিরক্ষা নিজে করতে পছন্দ করি, তাই বডিগার্ডের উপর নির্ভরশীলতা না থেকে নিজের প্রস্তুত থাকি, তাই রিভলভারটা সাথে রাখি। এত দক্ষ হাতে চালাতে জানেন কি করে? এসবে আমি ওয়েল ট্যালেন্টেড। মিউজিক ইজ মাই প্যাশন, তাই ছাড়ছি না। এবার তুই বল, ওই ব্লাডিটা তোর কেন এসেছিল?
কি সমস্যা ওর সাথে তোর? এতই যখন রিস্কের উপর থাকেন তাহলে এই প্রফেশন ছেড়ে কেন দিচ্ছেন না? জীবনের থেকে কি আপনার কাছে এই প্রফেশনের মূল্য বেশি? উনি অনেকদিন যাবত আমার পিছু লেগেছিল। কেন লেগেছিল জানি না, কিন্তু যতদূর জানি উনি চারিত্রিক দিক থেকে ভালো লোক নয়। ভার্সিটিতে অনেক মেয়েদের সাথেই উনি অদ্ভুত আচরণ করেন। যথেষ্ট প্রমাণের অভাবে আমি ওনার নামে কমপ্লেইনও করতে পারিনি। কি তুই এটা আমাকে এখন বলছিস? বা এনি সেন্স তোর সাথে কিছু খারাপ কিছু করতে চেষ্টা করছিল কখনো? হাউ কুড আই নো এনিথিং? ড্যাম, আই কিল দিট বি। আস্তাগফিরুল্লাহ, মুখের ভাষা সংযত করুন জুবরান ভাই। আর না, উনি খারাপ কিছু করার সুযোগ পায়নি, আমি ওনাকে সেই সুযোগ দিইনি। তুই আবার এখানে থাকছিস না, এটাই ফাইনাল। বললাম না আমি ঠিক আছি। তোর সমস্যা কোথায় আমার সাথে যেতে? আমি কি আমার রুমে থাকতে বলছি? ছি, এসব কেমন কথা? তাহলে যাবি না কেন বল? তোর কি আনকমফোর্টেবল ফিল হচ্ছে আমার বাড়িতে? হলে বল, আমি তোর কমফোর্টেবল মাথায় রেখে আলাদা কিছুর ব্যবস্থা করে দিব। তবু তোকে আর এখানে রাখছি না। আচ্ছা, এক শর্তে যাব। কি? আপনাকে বড় আম্মুর সাথে ফোনে কথা বলতে হবে এখন থেকে রোজ, আর আমার সকল কথা মেনে চলতে হবে। এটা কেমন শর্ত হলো? হলে বলুন, না হলে যাচ্ছি না। তুই আমাকে কি আর এই জীবনের শান্তিতে থাকতে দিবি না? ওমা, আমি কি করলাম? এবার জাফরিনের সাথে না পেরে জুবরান হাত জোর করার ভঙ্গিতে বলল, কিছু না ম্যাম, চলুন এবার গাড়িতে উঠে আমাকে উদ্ধার করুন। জাফরিন জুবরানের অবস্থা থেকে খিলখিল করে হেসে হোস্টেলের ভেতরে গিয়ে হাঁটা দিল। তা দেখে এবার জুবরান ভেজাই তৃপ্তি নিয়ে বলে উঠল, ওদিকে কই যাস তুই? হোস্টেল রুমে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে আমার, সেগুলোই আনতে যাচ্ছি, অপেক্ষা করুন। ভার্সিটির পুরো ভরা ক্লাসের আজ মূল আকর্ষণ জাফরিন। তাকে ঘিরে সবাই প্রশ্নের হাজারো ভাণ্ডার। এর মোক্ষম একটা কারণও রয়েছে বটে। একটু আগে সবার চোখে তাক লাগিয়ে জুবরান জাফরিনকে সমেত তাদের ভার্সিটিতে পদার্পণ করছিল। এসে জুবরান জাফরিন সহ সোজা চলে যায় প্রিন্সিপালের অফিসে। জুবরান ভেতরে যাওয়ার সাথে সাথে অফিসের বাইরে সবাই কান পেতে শুনতে লাগলো ভেতরে কথোপকথন। ভেতর থেকে জুবরান ক্ষুব্ধ কণ্ঠস্বর ভেসে আসছে। সে উইলিয়ামের নামে কমপ্লেন করেই যাচ্ছিল প্রিন্সিপালের কাছে। সাথে এটাও বলছিল যদি এখান থেকে এই মুহূর্তে উইলিয়ামকে বহিষ্কার করা না হয় তাহলে সে জাফরিনকে আর এই ভার্সিটিতে রাখবে না। একে তো জুবরান এই ভার্সিটির প্রাক্তন ছাত্র আর একজন ব্রাইট স্টুডেন্ট থাকায় জুবরানের প্রতি এই ভার্সিটির প্রিন্সিপালের রয়েছে অন্যরকম দুর্বলতা। সে জুবরানের এক কথাই উইলিয়ামকে বহিষ্কার করে দেন। সে জুবরানকে অসুস্থ করে বলেন জাফরিনকে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, ভার্সিটি থাকাকালীন সে নিজেই জাফরিনের নিরাপত্তার দায়িত্ব নেবেন, যেন এমন ঘটনা পুনরাবৃত্তি না হয়। তিনি যদি আগে থেকে জানতেন যে জাফরিন তার কাজিন সিস্টার হয় তাহলে তার প্রতি শুরু থেকে সতর্ক থাকতেন। জুবরান প্রিন্সিপালের সাথে তার কথা শেষ করে সেখান থেকে বেরিয়ে এসে জাফরিনকে উদ্দেশ্য করে বলে তার ক্লাসের ছুটির পরপর তাকে নেওয়ার জন্য তার গাড়ি উপস্থিত থাকবে ভার্সিটির বাইরে। আপাতত জাফরিনকে ক্লাসে যেতে বলে সে আর কোনো দিকে না তাকিয়ে নিজে গাড়িতে উঠে বসে চোখের পলকে দৃষ্টির আড়াল হয়ে যায়। আশেপাশে তাকালে জুবরান দেখতে পায় পুরো ভার্সিটির স্টুডেন্টরা কীভাবে তাকে এক পলক দেখার জন্য মরিয়া হয়েছিল। অন্যদিকে জাফরিন শুধু কাল থেকে জুবরানের পাগলামি দেখে যাচ্ছে। গতকাল রাতে জাফরিনের সাথে করে নিয়ে জুবরান পুলিশ স্টেশনে গিয়েছিল। সেখানে যাওয়ার পর একজন অফিসার তাকে জানায় উইলিয়ামের জবানবন্দি নেওয়ার পর তার জানতে পেরেছে সে তার বন্ধুর সাথে গতকাল রাতে বাজি ধরে ড্র্যাগ অবস্থায় হোস্টেলে গিয়েছিল কোনো মেয়েকে তুলে এনে ফুর্তি করতে। তাদের আগে থেকে জানা ছিল ভ্যাকেশনে হোস্টেল নীরব নিস্তব্ধ থাকবে, আর সেই সময় সুযোগ নিয়ে তারা এই কাজে এগোবে। সেই প্ল্যান অনুযায়ী তারা আগে থেকেই সেখানে গার্ড থেকে সরিয়ে কাজ করে সহজ করে তোলে। দুর্ভাগ্যবশত তখনই তার সামনে পড়ে যায় জাফরিন। জাফরিনকে দেখে উইলিয়ামের মনে পৈশাচিক ফুটে ওঠে। উইলিয়াম সেই সুযোগ হাতছাড়া না করে জাফরিনের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই পাল্টা আক্রমণ জাফরিন তাকে উদ্দেশ্য করে ব্যর্থ করে দেয়। এসব শুনে জুবরান তার মুহূর্ত ব্যয় না করে সেখানে থাকা সকল অফিসারকে উপেক্ষা করে উইলিয়ামের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে বেধড়ক পেটানো শুরু করে। সেখানে থাকা সকলে মিলেও তাকে থামাতে পারছিল না, বারবার ছিটকে পড়ছিল জুবাইয়ের হাতের ধাক্কায়। জুবরানের মাঝে স্পষ্ট হিংস্রতা ফুটে উঠছিল সেই মুহূর্তে। তখন জাফরিন কোনো উপায় খুঁজে না পেয়ে বাধ্য হয়ে পিঠের শার্টটা টেনে ধরে তাকে থামানোর চেষ্টা করে। সবাইকে অবাক করে দিয়ে জাফরিন আলতো হাতের স্পর্শ পেতে জুবরান শান্ত হয়ে যায়। জাফরিন জুবরানের এই প্রথম এত উত্তেজিত হতে দেখলে ভয়ে তাই হাত পা থরথর করে কাঁপছিল। অতঃপর জুবরান সেটা বুঝতে পেরে নিজের রাগ সংবরণ করে নিজেকে সংযত রাখার চেষ্টা একটা দীর্ঘশ্বাস টানল। হঠাৎ অনামিকার ধাক্কায় জাফরিন তার এইসব ভাবনা থেকে বাস্তবে ফিরে আসলো। সে আশেপাশে তাকিয়ে দেখে
ক্লাবের কাছে তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। যখন থেকে তারা জানতে পেরেছিল জাফরিন জুবরানের কাজিন সিস্টার, তখন থেকে তারা জাফরিনের সাথে মিশার চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে। জাফরিন তাতে অনেক অপ্রস্তুত লাগছে। তখন অনামিকা বলে উঠল, কি রে জাফরিন, এত কি ভাবছিস? সেই কখন থেকে ডাকছি তোকে। কই শুনিনি তো। শুনবি কি করে? আছিস তো অন্য খেয়ালে। বলি, কোন খেয়ালে আছিস যদি আমাকেও একটু বলতিস। তেমন কিছুই না। তবে আজ জুবরান ভাই ভালোই করেছে ওই প্রফেসরের নামে বিচার দিয়ে, ওকে বহিষ্কার করিয়ে। লোকটা অনেকবার বেড়েছিল। হুম। ও তোর কোনো ক্ষতি করেনি তো? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি সম্পূর্ণ ঠিক আছি। আল্লাহর রহমতে সে আমার কোনো ক্ষতি করতে পারেনি। যাক, আলহামদুলিল্লাহ। আমি থাকলে দিতাম বেটাকে কয়েক ঘা বসিয়ে। শালার সাহস কত বড় হয়েছিল! আমার বান্ধবীর উপর নজর দেয়। ওকে কয়েকটা কিল ঘুষি না মারলে আমার মন ভরছে না। হয়েছে, এখন বাদ দে সেসব কথা। যা চলে গেছে তা চলে গেছে। বর্তমানের কথা ভাব। বর্তমানের কথা ভাবতে বললে একটা কথাই মাথায় আসে রে, কি সেটা? আমার বিয়ের কথা। উফ, তুই আর শুধরালি না অনু। ও মা, আমি কি ভুল কিছু বললাম? আমার বিয়ের বয়স হয়েছে, বিয়ের কথা ভাববো না বল? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আন্টিকে বলে তোর জন্য তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে তাহলে। অনামিকার কথার ভঙ্গিতে জাফরিন হেসে উঠল। সে দেখে অনামিকাও হেসে উঠল। এরপর ওরা দুইজন একসাথে খিলখিল করে হেসে উঠল। জাফরিনের ক্লাস শেষ করে বাসায় পৌঁছতে দুপুর 3টার কাছাকাছি বেজে গেল। জুবরানের ড্রাইভার সময় মতো গাড়ি নিয়ে ভার্সিটির বাইরে উপস্থিত ছিল। জাফরিন ক্লাস শেষ হতেই জাফরিন জুবরানের কথা মতো সেই গাড়ি করেই বাসায় এসছে। বাসায় এসে জুবরানকে কোথাও দেখতে না পেরে জাফরিন উপরে চলে যায় ফ্রেশ হতে। জুবরান জাফরিনের সুবিধার জন্য জাফরিনের রুমে তার মনের মতো করে গুছিয়ে দিয়েছে আর তার প্রয়োজনীয় সকল কিছুর ব্যবস্থা এক রাতেই করে দিয়েছে। রাতে ঘটনা মনে করতে করতে কিছুক্ষণ পর ফ্রেশ হতেই নিচে নামতে জাফরিন দেখতে পেল জুবরানকে দরজা দিয়ে ভেতরে ঢুকতে। ঘড়িতে তখন সময় দুপুর ঠিক 3টা। জুবরানকে থেকে জাফরিন প্রশ্ন করল, আপনি কি লাঞ্চ করেছেন? জুবরান গায়ের কোটটা খুলে কাউজে রাখতে রাখতে সহজ সাবলীল প্রত্যুত্তর করল, নট ইয়েট। তুই করছিস? জাফরিন তখন কোমল গলায় বলল, আমিও এখনো করিনি। আপনি বরং আগে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য খাবার এনে রাখছি। জুবরান আর কোনো কিছু না বলে হাতের ঘড়িটা খুলতে খুলতে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেল। গুনে গুনে ঠিক 10 মিনিটের মাথায় জুবরান ফ্রেশ হয়ে নিচে নেমে দেখল জাফরিন তার জন্য সব খাবার গরম করে টেবিলে সাজিয়ে রেখে অপেক্ষা করে বসে আছে। জুবরান গিয়ে বসতেই দুইজন একসাথে খাবার খেতে গিয়ে শুরু করলো। হাত ধুয়ে উঠে জুবরান তার রুমের থেকে নিয়ে জাফরিন সাজলো। জুবরান তার দিকে প্রশ্নসূচক দৃষ্টি ফেলে জাফরিনকে উত্তর দিয়ে বলল, আপনার সাথে আমার কি কথা ছিল ভুলে গেছেন এত জলদি? জুবরান গম্ভীর গলায় উত্তর দিল, কি বলতে চাচ্ছিস সোজাসুজি বল। আমি বলতে চাইছি আপনার বড় আম্মুর সাথে ফোনে কথা বলার কথা ছিল। তো তো মানে কি? এখন বলবেন কথা। আমি ধরিয়ে দিচ্ছি, বসেন এখানে। কথা না বলা পর্যন্ত আপনাকে এখান থেকে যেতে দিচ্ছি না আমি। তুই আমার ওপর হুকুম চালাচ্ছিস? তোর সাহস তো কম না। আমার অনেক সাহস, বুঝলেন? তাই তো আপনার মতো এমন যেদিকে সোজা করতে নেমেছি। ব্যর্থতা ছাড়া আর কোনো কিছুই পাবে না এই পথে। সময় থাকতে পিছিয়ে যা। জুবনের কথায় জাফরিন হৃদয়ের কোঠাও একটা তীব্র যন্ত্রণার অনুভব হলো। তবুও সে নিজেকে সামলে আত্মবিশ্বাসের সাথে বলল, আল্লাহ ভরসা। দেখা যাক কে জিতে, আপনার জেদ নাকি আমার চেষ্টা। জাফরিন ভিডিও কল ধরে ধুয়ে জুবরানের সামনে ধরল। ওপাশ থেকে কল রিসিভ হতেই জুবরান তার চোখ তুলল। ফোনের ওপাশে সুফিয়া বেগম অবাক চোখে ছেলের দিকে তাকিয়ে আছেন। তিনি এমনটা আশা করেননি। তিনি ভেবেছিলেন জাফরিন হবে কলে, এই ভেবেই কলটা তুলেছিলেন। এত বছর পর ছেলেকে দেখে মায়াময়ী মায়ের অনুভূতিগুলো যেন জেগে উঠছে। ছেলের পরিবর্তনগুলো তিনি স্থির চোখে অনুরোধ করছেন। তার চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। তিনি বাকরুদ্ধ হয়ে ছেলের দিকে শুধু তাকিয়ে আছেন অপলক। জুবরান চুপচাপ সেই দৃশ্য দেখে যাচ্ছিল। তখন জাফরিন জুবরানকে ইশারা করে বলল কিছু বলতে। জুবরান তার মায়ের চোখের জল দেখতে পারছিল না, তাই সে নীরবে ভেঙে পড়ল, কেঁদো না মম। এত বছর পর ছেলের কণ্ঠস্বর শুনে সুফিয়া বেগম অন্তরটা জুড়িয়ে গেল। তিনি আঁচল দিয়ে চোখের পানি মুছে আবেগী হয়ে ছেলেকে বললেন, বাবা আমার, কেমন আছো তুমি? জুবরান ছোট্ট করে উত্তর দিল, ভালো। মা,
কে ছেড়ে কেমনে চলে গেলা? তোমার মায়ের অবস্থার কথাটা একবার কি ভাবছিলে? আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি মাম। আমার উপস্থিতিতে তোমার জন্য ভালো লাগে না। আমি কি তোকে এমন কিছু বলেছি কখনো? কোনো সন্তানের উপস্থিতি তার মায়ের জন্য কি খারাপ হতে পারে? তুমি না বললে ওর ড্যাড তাই বলেছিল। উনি রেগে গিয়ে বলেছিলেন, আর তুমি সেটা ধরে বসে থাকবে? আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেবে? এই ভালোবাসা তোমার আমাদের প্রতি, এই শিক্ষা দিয়েছি তোমার আম্মু তোমাকে। তুমি তো তোমার আম্মুর নাম রাখলে কই? আজ এতগুলো বছর কেটে গেল, নিজে থেকে একটিবার খোঁজ খবর নিয়েছিলে আমাদের? বরং আমরা নিতে চাইলেও দিতে না। কি অপরাধ ছিল আমাদের যে এই অসুস্থ মাকে ফেলে চলে গেলে এইভাবে? সব প্রশ্নের উত্তর হয় না মাম। হয় তুমি আমার জেদকে প্রাধান্য দিয়েছ আমাদের ওপর। মাম এইসব কথা রাখো এখন। তুমি দেশে কবে ফিরছো জুবরান? তুমি চাও আমি দেশে ফিরি? অবশ্যই চাই বাবা। তাহলে আমাকে একটু সময় দাও। সত্যি তুমি ফিরবে? আমি অপেক্ষায় থাকবো বাবা। ঠিক আছে, ভালো থেকো, রাখছি। নিজের যত্ন নিও, পরে কথা হবে। কথা শেষ করে জুবরান কল কেটে দিল। এত বছর পর মাকে দেখতে পেয়ে নিজেকে ধরে রাখতে অনেক কষ্ট হচ্ছিল। অন্যদিকে জাফরিন বলে উঠল, আপনি এত পাষাণ কেন বলুন তো? দেখছেন আপনার জন্য মানুষটার কি হাল হয়েছে। আপনি একমাত্র ছেলে তাদের। আ- আপনি ব্যতীত তাদের আর কোনো সন্তান নেই। আপনি কিভাবে পারলেন এভাবে ফেলে আসতে তাদের? তুইও প্লিজ মমের কাছ মতো প্রশ্ন ভান্ডার খুলে বসিস না। আই এম সিক অফ দিস। ভালো কথা বললেই ভাল লাগে না আপনার। জাফরিন কথায় জুবরান কান পর্যন্ত পৌঁছালো কিনা সে জানে। সে বসা থেকে উঠে গায়ে জ্যাকেটের চেইনটি ঠিকমতো লাগাতে লাগাতে বলল, একটু কাজে বাইরে যাচ্ছি, ফিরতে ফিরতে রাত হবে। তোর কোনো কিছুর প্রয়োজন হলে মেটকে বলিস। একই মাত্রই তো ফিরলেন, খেয়ে দিয়েই আবার ধেই ধেই করে কই চললেন? কেন, আমাকে কি তোর কোনো দরকার আছে? না, আমি তো আপনার জন্য বলছি। আমাকে নিয়ে তোর এত ভাবতে হবে না, তুই নিজেরটা দেখ। জুবরানের কথাটা বলে জাফরিনের দিকে এক পলক তাকিয়ে তড়িৎ পায়ে বেরিয়ে পড়ল। মূলত তার এই সময়ে বাসায় ফেরার কথা ছিল না। সে বাইরে বেশিরভাগ লাঞ্চ করে, কিন্তু আজ জাফরিনের সাথে লাঞ্চ করবে বিধায় কাজকাম ফেলে সে এই সময়টুকু তো যেন বাসায় ফিরে। জাফরিন তো আর তা জানে না। জাফরিনের ঘরের দেওয়ালে কালো বড় ঘড়িটা সেকেন্ডে কাটা অবিরাম টিকটিক শব্দ তুলে সময়ের সঙ্গে সঙ্গে অবস্থান পরিবর্তন করে ক্রমশ সামনে এগোচ্ছে আর জানান দিচ্ছে এখন রাত বেজেছে ঠিক 12টা। জাফরিন কোরআন থেকে সূরা মুলক, সূরা ফারাক শেষ 2 আয়াত, হাসরের শেষ 3 আয়াত ছোট্ট দুটো সূরা পড়া শেষ করে অনেকেই আগেই ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। অন্য সময় হলে জাফরিন রাত 10টা নাগাদ ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ ব্যতিক্রম। আজ তার চোখে ঘুম ধরা দিচ্ছে না। জাফরিন অনেক আগে রাতের খাবার খেয়ে নিয়েছে, কারণ জুবরান তাকে বলেছিল যে সে রাতে বাহিরে কারো কাছ থেকে খেয়ে আসবে। জাফরিন যেন তার জন্য অপেক্ষা না করে খেয়ে ঘুমিয়ে পড়ে। এখনও জুবরানও বাসায় ফেরেনি। জাফরিন থেকে বারবার তার বারান্দায় গিয়ে জুবরানের বারান্দা থেকে চোখ বুলাচ্ছে, কিন্তু না, তার রুমের আলো নিভানো। এর মানে জুবরান এখনও বাসায় ফেরেনি। জাফরিন আর জুবরান পাশাপাশি হওয়াতে জাফরিন রুমের বারান্দা থেকে জুবরানের রুমটা বারান্দা স্পষ্ট দেখা যায়। জাফরিন এভাবে অনেকক্ষণ পায়চারি করার পর শুনতে পেল বাহিরে গাড়ির হর্নের আওয়াজ। জুবরান এসে পড়ছে বুঝতে পেরে সাথে সাথে সে নিজের রুমের লাইট অফ করে শুয়ে পড়ল। জুবরানের ওপর উঠে নিজের রুমে এসে প্রথমে সোজাসুজি বারান্দায় চলে গেল। সেখানে গিয়ে দেখলো জাফরিন বারান্দায় অন্ধকার, তার মানে সে তার রুমের লাইট অফ। জাফরিন ঘুমিয়ে পড়ছে সেটা নিশ্চিত করে জুবরান রুমের এক কাবার্ড থেকে টি শার্ট আর ট্রাউজার পরে বের হয় অশ্বমেটিক ঢুকে। আধ ঘন্টা সময় নিয়ে হট প্যাট নেওয়ার পর চুল মুছতে মুছতে গিয়ে গিটার তুলে বারান্দায় তার বিন ব্যাগটা গিয়ে বসলে জুবরান। গিটার তারে আলতো করে আঙুল ছুঁয়ে দিয়ে সুর তুলতে তুলতে এই শূন্য রাতের একান্ত মনের অনুভূতিগুলিকে উপরের দিকে চোখ বন্ধ করে সে গাইতে শুরু করলো। গান শেষ করে জুবরান চোখ খুলতে জাফরিনকে বারান্দার দিকে তাকিয়ে আফসোস হয় সে বুঝতে পারলো জাফরিন সেখানে দাঁড়িয়ে। না ঘুমিয়ে এখানে কি করছিস? জাফরিন এতক্ষণ দেওয়ালে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে শুনছিল তার গান। হঠাৎ এমন ভারী আওয়াজ কানে লাগতেই সে ধরা খেয়ে যাওয়ার মতো চমকে সামনে বারান্দার দিকে তাকালো।
যেখানে জুবরান তার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নিজেকে সামলে সে বলল, আপনার গানের আওয়াজে ঘুম ভেঙে গেল, তাই এখানে এসে দাঁড়িয়েছি। কী ভাবছি এর দিকে তাকিয়ে? ভাবছিলাম আল্লাহ আপনাকে এত সুন্দর গলা দিয়েছে, এই গলায় কোরআনের তেলাওয়াত না জানি কত সুমধুর শোনাবে। আমার অনেক ইচ্ছা আপনার মুখে কোরআন তেলাওয়াত শোনার। ঠিক আছে, কোনো একদিন। কথাটা বলে জুবরান ভেতরে চলে গেল, কিন্তু জাফরিন হতভাগ হয়ে গেল জুবরানের এমন সহজ সাবলীল স্বীকারোক্তিতে। জাফরিন কখনো কল্পনাও করেনি জুবরান এত সহজেই মেনে যাবে তার ইচ্ছা পূরণ করতে। ওয়াশিংটন ডিসি এলাকায় আবহাওয়া বর্তমানে আংশিক মেঘলা এবং তাপমাত্রা 86°F সেলসিয়াস। আজকের পূর্বাভাসে বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে, সেই সাথে তীব্র দমকা বাতাস বইতে পারে। আজ সকাল 10টা থেকে 8টা পর্যন্ত তাপ সতর্কতা কার্যকর থাকবে। আজ সাপ্তাহিক ছুটির দিন বাড়ির মেয়েটা জাফরিন সকাল থেকে রান্নাঘরের কাজে লেগে আছে, আর কাজের ফাঁকে ফাঁকে টুকটাক কথা বলে চলেছে। প্রত্যেক উইকেন্ডে জুবরান বন্ধুমহল ঝড় বৃষ্টি উপেক্ষা করে হলেও জুবরানের বাসায় উপস্থিত থাকবেন, এটা তাদের বাধ্য নিয়ম। জুবরানকে ছাড়া নাকি তাদের উইকেন্ডে চলাই না। জাফরিন সেটা জানে, বিদায় সকাল থেকে তোড়জোড় করে সবার জন্য রান্নার আয়োজন শুরু করে দিয়েছে, আর তার সাথে মেট তাকে সাহায্য করছে। এখন বাজে বেলা 11টা। জাফরিন এতক্ষণে সব কাজ চাপে ফেলেছে, তবুও জুবরানের ঘুম থেকে ওঠার নাম গন্ধ নেই। উইকেন্ডেতে যথারীতি সে বেলা করে ঘুম থেকে ওঠে, আজও ঠিক তাই। জাফরিন থেকে থেকে বারবার ওপারের দিকটায় তাকাচ্ছে জুবরানের নিচে নামার অপেক্ষায়। সহসা দরজার কলিং বেল বাজতেই মেড গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই জুবরানের বন্ধুমন হই হুল্লোড় করতে করতে ভেতরে হুড়মুড় করে ঢুকে পড়ল। ফাতেমা সে সময় অনামিকাকেও সাথে করে তার বাসায় থেকে নিয়ে এসেছে। জাফরিন তাদেরকে দেখে হাসি মুখে এগিয়ে গেল। জাফরিনের সাথে সাথে সালাম আদান প্রদান করে জুবরানের বন্ধুরা জানতে চাইল জুবরান কোথায়। তখন জাফরিন তাদের জানালো জুবরান তার নিয়মমাফিক এখনও ঘুমাচ্ছে তার রুমে। সাবরিনা, ফাতেমার অনামিকা জাফরিনের সাথে নিচে বসে কথা বলছিল। তখন ধ্রুব, সাফিন আর ম্যাক্স চলে গেল ওপরে জুবরানকে উঠাতে, কিন্তু ওপর গিয়ে জুবরান তার বেডে পেল না, বরং অসময়ে ঝনঝন পানির আওয়াজে তারা বুঝতে পারল জুবরান শাওয়ার নিচ্ছে। তা দেখে ওদের মুখে পৈশাচিক হাসি ফুটে উঠলে। 5 মিনিটের মাথায় জুবরান গায়ের বাথরব পরে বেরিয়ে এসে দেখলো তার রুমের হাল বেহাল হয়ে আছে। তার বন্ধুরা মিলে সব এলোমেলো করে, একজন খাটে বসে আছে তার ক্যারিওতে সেট নিয়ে, আর একজন কাউচে তার লোল্যান্ড মডেলের গেম সেট নিয়ে, আর একজন তার গিটার নিয়ে নাড়াচাড়া করছে। জুবরান বিদ্যুৎ গতিতে গিয়ে এক থাবায় এগুলো এক এক করে তাদের হাত থেকে সব কিছু কেড়ে নিল। তখন ধ্রুব দাঁড়িয়ে দাঁত কিলে জুবরানকে বলল, দোস্ত, তোর এই লেটেস্ট মডেলের গেমটা জোস, এটা আমাকে দিয়ে দে। জুবরান তাকে ধমকাতে বলল, শাট আপ, কোন সাহসে আমার রুমে এভাবে এলোমেলো করছিস তোরা? ডোন্ট নো, আই ডোন্ট লাইক দ্যাস। ম্যাক্স তৎক্ষণাৎ ধ্রুবর দিকে আঙুল তাক করে বলল। সব করেছে ওই ধ্রুব। ধ্রুব বিস্ময়ে আত্মবিশ্বাস নিয়ে বলল, ধোকাবাজ, নিজেরা করে এখন আমার উপর চাপাচ্ছিস দোষ? কত বড় বাটপার রে আল্লাহ। সাফিন সবার মাঝে তখন মাসুম চেহারা নিয়ে বলল। জুবরান এদের কর্মে অতুষ্ট হয়ে সবার দিকে তীর্যক চাহনি নিক্ষেপ করে বলল, এমন বাজে ওয়েদারে তোরা আমার বাসায় এসে আমাকে এভাবে জ্বালাতে হলো? ধ্রুব আশেপাশে আবারও দাঁত কেলিয়ে বলল, আমাকে ওরা ওদের ফাঁদে ফেলে এসব করিয়েছে, বলেছে তোকে জ্বালাতে ওদের ভাল লাগে। আমি এসব কিছু জানি না। আমি একটা ভদ্র সভ্য ছেলে, আর ফাতেমার ভদ্র স্বামী। আমাদের সাপ্তাহিক ছুটির দিন তো তোরই নামে। দেখছিস না, সাফিন নতুন নতুন বিয়ে করেও বউয়ের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা রেখে তোর বাসায় এসে হাজির হয়েছে। সাফিন ধ্রুবর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, কোয়ালিটি টাইম তো স্পেন্ড করছিলাম, কিন্তু তুই তো ব্যাঘাত ঘটালি। ভালো করেছি। এখানে আমরা সিঙ্গেল মরব আর তোমরা বিবাহিতরা রোমান্স করবে, তা তো আমি হতে দেব না। চুলের পানি পড়া ভেজা বাথরুমের পরে দাঁড়িয়ে থেকে এদের অযৌক্তিক কথা শুনে জুবরানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে ঝাঁঝালো আওয়াজে তাদের উদ্দেশ্য করে বলল, তোরা তোদের এসব মেলোড্রামা আমার রুমের বাইরে গিয়ে কর, যা বের হয় এখনই, গেট আউট। জুবরানের ঝাড়ি খেয়ে সকালে তড়িঘড়ি করে নিচে নেমে এলো। ওদের এভাবে হুড়িমুড়ি করে নামতে দেখে সাবরিনা প্রশ্ন করল, কি এমন হাতির পালের মতো তেরে হুড়ে নামছিস কেন তোরা? নিশ্চয় কোনো কুকাচ বাজিয়ে জুবরানের কাছে ঝাড়ি খেয়ে পালিয়ে এসেছিস, তাই না? আরে না না, আমরা তো দেখছিলাম কে কার থেকে আগে নিচে নামতে পারে, তাই না বল ম্যাক্স? সাবরিনার বিশ্বাসী হলো না এদের কথায়, তবু অজ্ঞাত মেনে নিয়ে সে পুনরায় প্রশ্ন করল, জুবরান কোথায়? ও আসছে একটু পর। কিছুক্ষণ জুবরান নিচে নেমে এলো, তখন বাজে বেলা 12টা। সবাই ড্রয়িং রুমে বসে গল্পগুজব মেতে আছে। জাফরিন ট্রেতে করে সবার জন্য গরম পানি, কফি এনে এক এক করে সবার হাতে ধরিয়ে দিচ্ছে।
জুবরান সেখানে উপস্থিত হয়ে জুবরানকে দেখে সাবরিনা তাকে ডেকে ওদের সাথেই বসতে বলল। জুবরান ডাইনিং থেকে একটা আপেল হাতে তুলে নিয়ে ওপাশে গিয়ে বসল। জাফরিন এগিয়ে গিয়ে জুবরানের দিকে একটা কফির মাকে এগিয়ে ধরল। জুবরান এক পলক জাফরিনের দিকে তাকিয়ে বিনা বাক্যে একটা হাত থেকে নিতেই জাফরিন প্রশ্ন করল, আপনার নাস্তা কি এখন এনে দেব? জুবরান মানা করে বলল, না, দরকার নেই। ধ্রুব তখন আগ বাড়িয়ে জাফরিনকে বলল, বাদ দাও জাফরিন, তোমাকে শুধু শুধু কষ্ট করতে হবে না। সাহেবজাদার পেটে খিদে লাগলে ও নিজে নিয়েই খেয়ে নিবেনি। জুবরান তখন ক্ষেপে ঝাঁঝালো গলায় প্রত্যুত্তর করল, কথাটা ও আমাকে জিজ্ঞেস করছে, উত্তর তুই কেন দিচ্ছিস? আরে ম্যান, কুল। তোর যাতে কষ্ট করে উত্তর দিতে না হয় সেজন্যই তো আমি তোর হয়ে উত্তরটা দিয়ে দিলাম। দেখ তুই কত ভাগ্যবতী আমার মতো বন্ধু পেয়ে। আরে সেটা ভাগ্যবান হবে, ভাগ্যবতী না। তাও ভালো, অন্তত গর্ভবতী তো বলেনি এই গর্ধবটা। জুবরান তখন মুখে বাঁকানো হাসি নিয়ে বলল, বি কেয়ারফুল, আমাকে ভাগ্যবতী মানতে গিয়ে তুই আবার গর্ভবতী হয়ে যাস না। জুবরানের কথায় সবাই হা করে হেসে ফেলল। অন্যদিকে পাচানি খেয়ে ধ্রুবর মুখ চুপসে গেল। সবাই আড্ডা দিচ্ছিল, তখন সাফিনের ফোনে জোহরের ওয়াক্তের নামাজের অ্যালার্ম বেজে উঠল। বাইরে তখন তুমুল বৃষ্টি। সাফিন তখন উঠে দাঁড়ালো মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। ফাতেমা তখন সাফিনকে বলল, বাইরে তো অনেক বৃষ্টি, মসজিদে যাবেন কি করে? সমস্যা হবে না, গাড়ি করেই তো যাব, আর এখান থেকে মসজিদের দূরত্ব মাত্র 7 মিনিট। সাফিন ম্যাক্সের কথার উত্তরে বলল, তাহলে শোন, এটা নিয়ে একটা হাদিস আছে। হাদিসটা শুনলে বুঝতে পারবি যে ইসলামে পুরুষের জন্য মসজিদে গিয়ে জামায়াতের সাথে সালাত আদায় করা অপরিহার্য। বিনা ওজরে ঘরে সালাত আদায় করার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে উপস্থিত হয়ে জামাতের সঙ্গে সালাত আদায় করার উপর জোরালো তাগিদ করছেন। এমনকি অন্ধ ব্যক্তিকে পর্যন্ত জামাত পরিহার করে ঘরে সালাত আদায় করতে অবকাশ দেননি। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে মহামান্য। জুবনে কথা কাটিয়ে সবার আগে সেখান থেকে প্রস্থান করল। জাফরিন হাতে জুবরান নাকানি চুপানি খাওয়া শেষ দেখে সবাই জাফরিনকে বাহবা দিতে লাগলো। কিছুক্ষণ পর নামাজ শেষ করে বাড়িতে ফিরে এসে দেখলো মেয়েরা তাদের জন্য বড় বড় ডাইনিং টেবিলটাতে খাবার সাজাচ্ছে। তাদেরকে সবাই একসাথে খেতে বসল। তখন বাজে দুপুর 2:30। সবাই খাওয়া শেষ করে উঠে দেখলো বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, চারিপাশটা অন্ধকারে ঢেকে গেছে। ঠিক সেই সময় বাইরে থেকে একজন বডিগার্ড দ্রুত পায়ে ভেতরে এসে জুবরানের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, স্যার, একজন মেয়ে এসে পাগলামি করছে, বলছে আপনি ওকে চেনেন, ওনার নাম সাফা বলছে উনি। সবাই জুবরানের বডিগার্ডের কথা শুনে অবাক হয়ে জুবরানের দিকে তাকালো, সাথে জাফরিনও। ওই দিন সাফা ওই গুজব রটানোর পর থেকে জাফরিন সাফাকে চিনে। তবে সাফাকে যে জুবরানের অপছন্দ সেটা জাফরিন খুব ভালো করেই জানে। ফাতেমার অনামিকা নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছে, শুধু সব শুনে যাচ্ছিল। সাবরিনা তখন জুবরানের দিকে তাকিয়ে বলল, আই কান্ট বিলিভ, এত কিছুর পরও এই মেয়ে তোর পিছু ছাড়লো না। জুবরান কাউসে হেলান দিয়ে বসা অবস্থায় তার ঘাড় এপাশ করে ফুলিয়ে বিরক্ত আর ভঙ্গিমায় বলল, ঝড় বৃষ্টির দিনে এসব আপদ এসে আমার বাড়িতেই জুটে? ধ্রুবকে এসে জুবরানের পাশে বসে বলল। জুবরান বিরক্ত হয়ে বলল, এই কারণেই এইসব গায়ে পড়া মেয়েদের আমি ঘৃণা করি। এখন কি করবি? ম্যাক্সের কথায় জুবরান ঘাড় ঘুলিয়ে তার আদেশের অপেক্ষারত শটান হয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উদ্দেশ্য করে হুকুম ছুড়ে বলল, ওই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। জুবরানের কথার কর্ণচর হওয়া মাত্রই জাফরিন বিরোধিতা করে বলল, এটা কি বলছেন? এই ঝড় বৃষ্টির সময় মেয়েটা কোথায় যাবে? যদি রাস্তায় কোনো দুর্ঘটনার কবলে পড়ে যায়? জুবরান তিরিক্ষে নজরে জাফরিনের দিকে তাকিয়ে কটমট করে উত্তর দিল, তোকে আমি বা হাত ঢোকাতে বলেছি এখানে, আর দুর্ঘটনার কবলে পড়ুক, তাতে আমার কি? যেটা এখানে আসে আগে ভাবা উচিত ছিল। জাফরিন করুণ দৃষ্টিতে জুবরানের দিকে তাকিয়ে বলল, এতটা পাষাণ হবেন না, ভুলে যাবেন না সে একজন মেয়ে। দেখুন বাইরে কি বৃষ্টি। মানলাম সে অপরাধ করেছে, কিন্তু আমরা তো তাকে বিপদে দেখে দাঁড়িয়ে থাকতে পারি না, তাই না? জুবরান গলে পুনরায় বলল, তুই যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না। ওদের কথার মাঝে সাবরিনা জাফরিনের পক্ষ নিয়ে বলে উঠল, জুবরান, আমার মনে হয় জাফরিন ঠিক বলেছে, ওকে আপাতত ভেতরে আসতে দে, পরে বাইরে আর আবহাওয়া স্বাভাবিক হলে না হয় সমঝোতা করে ওকে ওর বাড়ি পাঠানোর ব্যবস্থা করবো আমরা। জুবরান তাচ্ছিল্য হেসে উত্তরে বলল, সাবরিনা, তুই অন্তত জাফরিনের কথা শুনে নাচিস না? তুই চিনিস এই মেয়ে কেমন? সাবরিনা হ্যাঁ চোখ মাথা তুলিয়ে জবাবে বলল, আমি জানি ও কেমন, কিন্তু জাফরিনের কথাও ফেলার মতো না। এই বৃষ্টিতে যদি রাস্তায় ওর সাথে কোনো দুর্ঘটনা ঘটে তখন আমরা সব সময় বিষয়টা নিয়ে নেতিবাচক দৃষ্টিতে দেখব বল।
জুবরান স্বাভাবিক উত্তরে বলল, ওকে, টেক হার অ্যান্ড ইউজ অন রিক্স। ইউ শিওর দ্য শি ইজ অ্যাওয়ে ফ্রম মি? সাবরিনা তাকে থামস আপ দিয়ে বলল, ওকে, ডান। জুবরানের অনুমতি পেয়ে গার্ড সাফাকে নিয়ে জানালো তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি পেতেই সাফা আর কোনো দিক না থেকে ভেতরে অগ্রসর হলো। ভেতরে ঢোকাতেই সাফা ড্রয়িং রুমের সকল কিছু দেখতে পেল। তার ধারণার বাহিরে ছিল। সাফা গায়ে জ্যাকেটটা সম্পূর্ণ শুকনো দেখে বোঝাই যাচ্ছিল বৃষ্টির পানি কোনো ফোঁটায় তার গায়ে স্পর্শ করেনি। সম্ভবত সে তার গাড়িতেই ছিল। সাবরিনা এগিয়ে এসে সাফাকে বসতে বলল। সাবরিনার কথায় সাফা ভেতরে গিয়ে বসল। তবে কোথাও জুবরানকে দেখতে না পেয়ে তার চোখে চারিদিকে বিচরণ করছে। সাবরিনার সাথে কথা বলার ফাঁকে সাফা নজর গেল জাফরিন, অনামিকা আর ফাতেমার উপর। সে সাবরিনাকে জিজ্ঞেস করলো, এরা কারা? এদের তো আগে কখনো দেখিনি। এটা হচ্ছে সাফিনের ওয়াইফ ফাতেমা। তার পাশে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে অনামিকা, ধ্রুবর কাজিন। আর সব শেষে এটা হচ্ছে আমাদের জাফরিন, জুবানের কাজিন। জাফরিনের পরিচয় পাওয়ার পরপরই আচমকা সাফা চোখ গিয়ে ঠেকল তার দিকে। জাফরিন সাফার মতো এত আধুনিক মুরাদে না, তবে তার মার্জিত পোশাক, তার মায়াবী মুখশ্রী আর গড়ন সবকিছু সাফা থেকে তাকে আলাদা করেছে, অনেক গুণে সেরা করে তুলেছে। জাফরিন লাবণ্যময় মুখশ্রী আর অতুলনীয় সৌন্দর্য দেখে সাফা তার ঈর্ষান্বিত দৃষ্টি দিয়ে জাফরিনকে পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করে যাচ্ছে। এতক্ষণ জুবরানের উপর দাঁড়িয়ে থেকে সবই লক্ষ্য করছিল, ফলে জুবরান তীক্ষ্ণ নজরে তা এড়িয়ে যেতে পারেনি। জাফরিনের প্রতি সাফার এমন ঈর্ষান্বিত চাহনায় লক্ষ্য করা মাত্রই জুবরান গলা উঁচিয়ে জাফরিনকে ডেকে নিল। জাফরিন এখনই উপরাই, এইসব কুনজরের মাঝে আমি তোকে রাখতে চাই না। জাফরিন চমকে উপরে তাকিয়ে দেখলো জুবরান অগ্নির দৃষ্টিতে সাফার দিকে তাকিয়ে আছে। জাফরিন ব্যাপারটা আয়ত্তে আনতে সময় অপচয় না করে জুবরানের কথা মতো উপরে চলে গেল। সাফা জুবরানকে দেখা মাত্রই বসা থেকে উঠে উপরের দিকে যাওয়া ধরল। সাবরিনা তাকে বাধা দেওয়া, কিন্তু সাফা বাধা না মেনে সাবরিনার হাত ধরে ঠেলে সামনের দিকে এগিয়ে যায়। সাফার ধাক্কা খেয়ে সাবরিনা তার সামলাতে না পেরে পড়তে নিলে ম্যাক্স এসে তাকে ধরে ফেলে। সেটা থেকে জুবরানের রাগ আরও তীক্ষ্ণে বেড়ে ওঠে, আর জাফরিন নিজের নেওয়া সিদ্ধান্তের প্রতি অনুশোচনা হতে লাগলো। তখন জুবরান রাগ গর্জন করে বলে উঠল, স্টপ রাইট দে আর অলওয়েজ ব্রেক ইউর লেগ। কিন্তু সাফা তাও মানল না। কই সে নিজের মতো করে এগোতে এগোতে বলতে লাগলো, জুবরান, তুমি আমার সাথে এমন কেন করছো? তুমি কি জানো না এতদিন তোমাকে কতটা মিস করেছি? একটা সময় যখন সাফা জুবরানের সামনে এসে তার পূর্বের স্বভাবসুলভ জুবরানকে জড়িত নেবে, ঠিক তখনই আংশিক জাফরিন প্রতিরোধ হয়ে সামনে এসে দাঁড়ালো। সাফা তখন তেতে গিয়ে জাফরিনের দিকে আঙুল তুলে বলল, এই মেয়ে, তুমি আমাদের মাঝখানে কেন এসেছো? নিজের লিমিটে থাকো। আমি না, বরং আপনি আপনার লিমিটের বাইরে চলে যাচ্ছেন আপু। ওনার থেকে দূরে থাকুন, এটাই আপনার জন্য কল্যাণকর। তুই কে আমাকে এটা বলার জন্য? কেন, সাবরিনা আপুর থেকে আমার পরিচয় পাননি তখন? এত রাগের মাঝেও জাফরিন কারোর প্রতিরোধ জুবরানের মুগ্ধ নয়নে জাফরিনের দিকে নিশ্চুপ তাকিয়ে রইল। লক্ষ্য করতে লাগলো জাফরিন প্রত্যেকটা গতিবিধি। কিন্তু তার হুঁশ ফিরল তখন, যখন সাফা জাফরিনের থাপ্পড় মারতে আর হাত তুলল। সাফা হাত তোলার সাথে সাথেই জুবরান হাতের ঝড়ে গতিতে হাত খপ করে ধরে ফেলল। হাউ ডিয়ার ইউ! শুধু শুধু এই মেয়ে বলে না হলে দুঃসাহসের জন্য আমি তোকে হাতটা হারাতে হতো। সাফা জুবরানের এমন ব্যবহারে ঘাবড়ে যায়, সাথে সাথে অবাকও হয়ে যায় জাফরিনের প্রতি জুবরানের উদ্বিগ্নতা দেখে। জুবরান সাফার হাতে ঝাড়া মেরে তার মেঝেতে ফেলে দিয়ে চেঁচিয়ে গার্ডদের ডাকতে থাকে। জুবরানের চেঁচানোতে কয়েকটি গার্ড দৌড়ে এসে হাজির হয়। তখন জুবরান তাদের আদেশ করে বলে, কিক হার আউট রাইট নাও। জুবরানের আদেশ পেতে গার্ডরা টেনে হিসেবে সাফাকে বের করতে থাকে, কিন্তু বেরিয়ে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত সাফার প্রতিশোধ পরায়ণ দৃষ্টি সমস্তটুকু জাফরিনের দিকে ছিল। অন্য কেউ এত গভীরভাবে খেয়াল না করলেও ফাতেমা আজ জাফরিনের প্রতি জুবরানের উদ্বিগ্নতা ঠিকই খেয়াল করছে। ফাতেমার সন্দেহটা তখন থেকে শুরু হয় যখন সে উপলব্ধি করছিল জাফরিন জুবরানের আশেপাশে থাকলে জুবরান তার থেকে বেশি অন্য কিছু গুরুত্ব দেয় না। তার শুরু থেকেই কেন জানি জাফরিনের প্রতি জুবরানের চাহনি, তার আচরণ, প্রত্যেকটা পদক্ষেপ সব কিছু মিলিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ মনে হয়েছে। এতদিন সেটা যে মনের ভুল সেভাবে কাটিয়ে দিয়েছে, কিন্তু আজ সেটা সন্দেহ সত্যি মনে হচ্ছে। ফাতেমা জাফরিনকে নিয়ে ভয়ে হতে লাগলো, যেন তার হারাম সম্পর্ক না জড়িয়ে যায়। কারণ সে জানে আবিদের সাথে জাফরিনের বিয়ে ঠিক, কিন্তু জাফরিনের প্রতি তার অগাধ বিশ্বাস যে জাফরিন কোনো মোহে জড়াবে না। কিন্তু জুবরান, সে তো নাসর বান্দা,
সে যদি সত্যি জাফরিনকে ভালোবেসে থাকে তাহলে জুবরান জাফরিনের জন্য ভবিষ্যতে বিপত্তি হয়ে দাঁড়াতে পারে। ফাতেমার ভাবনা ছেদ ঘটে তখন সে জুবরানের গলার আওয়াজ শুনতে পেল। সাবাকে বের করে দেওয়া হলো। জুবরান সাবরিনা আর জাফরিনকে নিয়ে ভিতর তাচ্ছিল হাসি দিয়ে বলল, এবার এবার বল, পারলি তোর এটাকে সামলাতে? এই মেয়ের কথার মধ্যে সমঝোতার আশার মেয়ে না, এটা আগেই বোঝা ছিল। জুবরানের প্রশ্নের জবাবে সাবরিনা আর কিছু বলার ছিল না, সে চুপচাপ তাকিয়ে রইল। ম্যাক্স তখন হতাশ হয়ে বলে উঠল, আমার বউকে কিভাবে ধাক্কা দিল? যদি ওর পরে টরে কিছু হয়ে যেত? সাফিন বাহিরে অবস্থা দেখে বলল, কি আর করার, বৃষ্টি একটু কমছে, চল বাসায় ফিরে যাক। ওয়েদার আজকে তেমন সুবিধার না, বৃষ্টির তোপ বেড়ে যে কোনো সময় ঝড়ে রূপ নিতে পারে, তখন বাড়ি ফেরা মুশকিল হয়ে পড়বে। এর থেকে ভালো এখনই ফিরে যাক। জাফরিন তাদের উদ্দেশ্যে বলল, আপনারা সবাই বাসায় পৌঁছে কল করে জানাবেন কেমন? না হলে খুব চিন্তায় থাকবো। অবশ্যই, তোমরা সাবধানে থেকো আর ধ্রুবটাকে একটু সামলিয়ে রেখো। ওর মাথায় রাগ চড়ে আছে, আর রাগের মাথায় ও মনে যা আসে তাই করে বসে। ইনশাআল্লাহ সামলে নেব। জুবরান কপাল কুঁচকে ম্যাক্সকে বলল, আমি কি বাচ্চা যে আমার ওকে সামলাতে বলছিস? আমাদের কাছে তুই সব সময় ছোট্ট পুকিই থাকবি। জুবরান তখন ধ্রুবকে ধমকে বলল, শাট আপ। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে এতবার সবার মন মুখোজ্জার্ণ থাকলেও ইতিমধ্যে ওদের এমন আজব কথায় সে রেশ কেটে গেল। ড্রয়িং রুমের সবাই আবারও হাসিতে মেতে উঠল। চারিপাশে ঘন কালো মেঘের আচ্ছাদিত যেন দিনের বেলাতেও রাত হয়ে আছে। বাহিরে ঝড়ো হাওয়া বইছে, তীব্র দমকা বাতাসের সাথে ভারী বৃষ্টিপাত এবং প্রায়শ থেকে থেকে বজ্রপাত হচ্ছে, যার ফলে বিদ্যুৎ চমকে ধরণী ক্ষণে ক্ষণে আলোকিত করে তুলেছে। তীব্র বাতাসের তোপে বড় বড় গাছগুলি একপাশে হেলান দিয়ে পড়ছে। দুপুর গড়িয়ে বিকেল নেমে এলো, তবুও যেন এই তীব্র বর্ষণ থামার নামই নিচ্ছে না। জুবরান তার রুমে বেড সাইডে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। তখন দরজায় কড়াঘাত করে জাফরিন তার রিনি রিনি কণ্ঠে বলল, আসতে পারি জুবরান ভাই? জুবরান ল্যাপটপের নজর সীমাবদ্ধ রেখে সাড়া দিল, আয়। জুবরানের অনুমতি পেয়ে জাফরান তার দু হাতে দুইটা গরম কফির মগ নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ভিতরে সে এক হাতে মগটা জুবরানের দিকে এগিয়ে দিল। জুবরান সেদিকে দিকে প্রশ্ন করলো, কি ব্যাপার, আজকে হঠাৎ আমার রুমে, কোনো কাজ? জাফরিন ঠোঁট চেপে হেসে বলল, আপনি বুঝলেন কিভাবে? আমি কি তোকে আজ নতুন চিনি? হ্যাঁ তাও বটে। আপনি কি এখন ব্যস্ত আছেন? আমতামতাক্য না করে সোজাসুজি বল, কি বলবি? আমার দুইটা লেসন বুঝতে সমস্যা হচ্ছে, আপনি কি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পারবেন? নিয়ে আয়, বুঝিয়ে দিচ্ছি। জাফরিন হ্যাসূচক মাথা দুলিয়ে যেতে নিলে জুবরান বাধা দিয়ে বলল, আরে কফিটা তো দিয়ে যাবি না কি? ও হ্যাঁ। জুবরানের হাতে কফির মগটা দিয়ে জাফরিন তার রুমে থেকেই বই নিয়ে এলো। জুবরান তাকে তার স্টাডি টেবিলের পাশে চেয়ারে বসতে বলল। জাফরিন সেখানে গিয়ে বসলে জুবরান আর ল্যাপটপ রেখে জাফরিনের অপর পাশে চেয়ার টেনে বসল। আধা ঘন্টার সময় নিয়ে জুবরান জাফরিনকে ধীরে সুস্থে একটা চ্যাপ্টার বোঝালো। পড়ার মাঝে জুবরান জাফরিনকে জিজ্ঞেস করলো, তোদের ভার্সিটিতে তো এক সপ্তাহের মধ্যে স্পোর্টস কম্পিটিশন হচ্ছে, তুই সেখানে পার্টিসিপেট করছিস না? হ্যাঁ হওয়ার কথা, কিন্তু আমি ইচ্ছুক না। কেন? তুই তো স্পোর্টসে ভালো, আমার তো মনে হয় তোর কম্পিটিশন করা উচিত। এত এত মানুষ থাকবে সেখানে, আমি কমফোর্টেবল না। বি কনফিডেন্ট, আমি জানি তুই পারবি। তোর কম্পিটিটর অবশ্যই একজন মেয়ে হবে, সেটা আমি নিশ্চিত করব, এ নিয়ে তুই চিন্তা করিস না। আমার কি অংশগ্রহণ করা উচিত হবে? হবে। কিন্তু সেখানে তো আমার থেকেও অনেক ভালো ভালো প্লেয়ার থাকবে, আমি যদি তাদের সাথে কম্পিটিশনে হেরে যাই? তুই যদি চ্যালেঞ্জই না করিস তাহলে নিজের লেভেল বুঝবি কীভাবে? তোর প্র্যাকটিসের প্রয়োজন হলে আমি তোকে হেল্প করব। জাফরিন মন দিয়ে শুনছিল জুবরানের কথাগুলো, তার মনে হতে লাগলো তারও অংশগ্রহণ করা উচিত। তখন জাফরিন জুবরানের প্রশ্ন করে বলল, আগে বলুন, আপনি কিভাবে জানলেন যে আমাদের ভার্সিটিতে স্পোর্টস কম্পিটিশন হচ্ছে? আমাকে স্পোর্টসের দিন সেখানে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু আমি যাব না, তাই মানা করে দিয়েছি। কেন? আমি ব্যস্ত, সময় নেই আমার কাছে এইসবের জন্য, বিজি শিডিউল আছি। ধ্রুব ভাইয়া, ম্যাক্স ভাইয়া, সাফিন ভাইয়া আর সাবরিনা আপু কি যাবে না তাহলে? ওনারাও তো সেই ভার্সিটির প্রাক্তন ছাত্র। হ্যাঁ, ওরা যাচ্ছে। তাহলে আপনারও যাওয়া উচিত, আপনি গেলে আমারও ভালো লাগবে। এর আগের প্রোগ্রামে না গিয়েছিলেন আপনি? জুবরান কথা ঘুরিয়ে বলল,
কথা বাদ দিয়ে পড়ায় মন দে এখন। জুবরান দ্বিতীয় চ্যাপ্টারটা খুলে জাফরিনের পুনরায় বোঝাতে শুরু করলো। জুবরান মনোযোগ যখন বইয়ের পেজে আবদ্ধ, তখন জাফরিন তার মনের অজান্তেই জুবরানের মুখোপায় পর্যবেক্ষণ করতে লাগলো। জুবরানের ফেসিয়াল গোল্ডেনের বেশি রেশিও চেয়ে 1.1.618, যা একজন অতিমাত্রায় সুদর্শন পুরুষের বৈশিষ্ট্য। তার প্রশস্ত বার্গার কপাল, তাতে কিছু চুল উঠে লেপ্টে আছে, বাদাম আকৃতির ঘন কালো পাপড়ি বিশিষ্ট চোখ, হ্যাজেল ব্রাউন চোখের মণি, ঘন কালো তীরের ফলার মতো ধারালো ভ্রুযুগল, ঠোঁট তীক্ষ্ণ উঁচু, নাক শক্তপোক্ত, হলুদ ফর্সা গায়ের রং, সব মিলিয়ে যেন অতিমাত্রায় সুদর্শন একজন পুরুষ সে। জাফরিন হঠাৎ মুখ ফুসকে বিড়বিড় করে বলে উঠল, পুরুষ মানুষের এত সুন্দর হতে নেই। কথার অস্পষ্ট জুবরানের কানে গিয়ে ঠেকতেই জুবরান মুখে তুলে কপাল কুঁচকে জাফরিনের দিকে তাকিয়ে বলল, তোর মনোযোগ কোথায়? এতক্ষণ কি পড়ালাম কিছু বুঝেছিস? জাফরিন তার হুঁশে ফিরে নিজের কর্মে তার অনুশোচনা হতে লাগলো। মনে মনে সে নিজেকে ধিক্কার জানিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে নিয়ে আমতা আমতা করে জুবরানকে উত্তরে বলল, আমি বুঝেছি, এখন আসছি, ধন্যবাদ। কথাটা বলে তাড়াহুড়ো করে জুবরানের হাত থাকা বইটি নিয়ে জাফরিনের পালিয়ে আসা সেখান থেকে। জাফরিনের কর্মে জুবরান হতভাগ হয়ে না পড়ে পারল না। কিছুক্ষণ আগে জাফরিন ভার্সিটিকে স্পোর্টসে তার নাম লিখিয়ে এসেছে। তার ভার্সিটিতে সকল ধরনের স্পোর্টসকে কেন্দ্র করে কম্পিটিশন হতে চলেছে, যাদের মধ্যে বাস্কেটবল, ফুটবল এবং অন্যান্য স্পোর্টস উল্লেখযোগ্য। জাফরিন কারাতে খেলায় তার নাম লেখায়, সেখানে প্রতিদ্বন্দ্বী তারাই ক্লাসমেটের একজন মেয়ে, তার নাম এনা। এনে স্পোর্টসে অনেক ভালো বলে সকলে ওর প্রশংসা করে, তবে স্বভাবস্বরূপ মেয়েটা অনেক ঘামন্ডি এসব নিয়ে। জাফরিন বাসায় এসে প্রথমে তার স্পোর্টসের নাম লেখানোর ব্যাপারটা জুবরানকে জানায়। জুবরান সেটা শুনে জাফরিনকে বলে দেয় কাল থেকে সে তার প্র্যাকটিস শুরু করে দিবে। জাফরিন জুবরানের কথা সায় জানায়। পরদিন ভোরে ফরজের নামাজ শেষে জিকির করতে করতে জাফরিন ব্যালকনির দিকে তাকিয়ে দেখে বাহিরে আধার কেটে সকালের আলো ফুটছে। সে কথা মতো কারাটে পোশাক পরে মাথায় হিজাব ঠিক করে আটকে নিল। সকল প্রস্তুতি সহকারে হাজির হয়ে জুবরানকে রুমের সামনে। জাফরিন দরজা একবার টোকা দিতে জুবরান তার রুমের দরজা খুলে বের হলো, যেন সে আগে থেকে অপেক্ষায় ছিল জাফরিনের। জুবরানের পরনে কালো ব্যাগি প্যান্ট আর কালো সিলভার টি শার্ট, যেটাই তার হাতের পেশিবহু দুটি দৃশ্যমান। সেখানে দৃষ্টি পড়তেই জাফরিন তার নজর নামিয়ে নিল। জুবরান জাফরিন তার নিচতলায় জিম ঘরটাতে নিয়ে এলো। জাফরিন এর আগেই কক্ষে কখনো আসেনি। জিম ঘরটা অনেক বড়, সেখানে জিমের জন্য সকল সরঞ্জাম উপস্থিত। দেখেই মনে হচ্ছে জুবরান তার ফিটনেস নিয়ে অনেক সিরিয়াস, যার দরুন সে নিজের বাড়িতেই জিম বানিয়ে বসে আছে। জাফরিন ঘুরে ঘুরে সব দেখছিল, তখন জুবরান তাকে উদ্দেশ্য করে বলল, ইউ হ্যাভ টু ওয়ার্ম আপ ফার্স্ট। জুবরানের কথা মতো জাফরিন তার ওয়ার্ম আপ শেষ করে জুবরানের পরবর্তী কমান্ডের জন্য সোজা হয়ে দাঁড়ালো। তখন জুবরান তাকে বোঝানোর ভঙ্গিতে বলল, লুক, তোকে সুদক্ষভাবে প্রতিপক্ষের ঘাড়, পেট, পাশ, পিঠ ধরে আঘাত করতে হবে। কোনো মতে একটা মিস করা যাবে না, তাহলে পয়েন্ট মিস হবে। ওকে? ওকে। জুবরান জাফরিনের থেকে তার নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কিছুটা কৌশল শিখিয়ে নিচ্ছিল, আর জাফরিন সেটা নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করছিল। পাঞ্চিং ব্যাগের সাহায্যে প্রফেশনাল ট্রেনারদের মতো করে জুবরান ওকে ইন্ট্রোডাকশন দিচ্ছিল, আর জাফরিন সেই ইন্ট্রোডাকশন অনুযায়ী মুভসগুলো শিখছিল। প্রত্যেক সকালে জুবরান এভাবে জাফরিনকে ট্রেনিং করতে থাকে স্পোর্টসের ডের আগ পর্যন্ত। দেখতে দেখতে জাফরিন স্পোর্টসের দিন এসে পড়ল। জাফরিন তৈরি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হবে, তখন জুবরান তার স্টুডিওর উদ্দেশ্যে তৈরি হয়ে নিচে নামলো। জুবরান নিচে এসে বসতে জাফরিন তাকে নাস্তা এনে সামনে দিল। জুবরান হাতে ফোক আর নাইফ তুলে খেতে খেতে শুরু করলো। তখন জাফরিন বলে উঠল, আপনি কি তাহলে আসছেন না? জুবরান খেতে খেতে উত্তর দিল, সেই দিন তো জানালাম। আচ্ছা। জুবরান তার গম্ভীরতা বজায় রেখে বলল, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। জাফরিন মুখে মিষ্টি হাসি এঁটে বলল, জাজাকাল্লাহু খায়রান। একটি ক্যারাতে ম্যাচ সাধারণত 3টি করে রাউন্ড থাকে। প্রত্যেক রাউন্ডে 2 মিনিট করে সময় দেওয়া হয়, মাঝের 1 মিনিট বিরতি থাকে। সঠিকভাবে কৌশল প্রয়োগ করে প্রতিপক্ষ দেহে আঘাত করলে পয়েন্ট পাওয়া যায়, যেমন ঘুষির জন্য 1 পয়েন্ট, লাথির জন্য 2 পয়েন্ট, আর মাটিতে থাকা প্রতিপক্ষের উপর যেন আক্রমণাত্মক কৌশলের জন্য 3 পয়েন্ট পাওয়া যায়। এখানে যে প্রতিযোগিতায় নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করবে অথবা প্রতিপক্ষ চেয়ে 8 পয়েন্ট বেশি পায়, সেই বিজয় হিসেবে বিবেচিত হয়। ম্যাচটি পরিচালনার জন্য একজন রেফারি এবং 4 জন পরিচালক একটি দায়িত্ব নিয়োজিত আছেন। আর কিছুক্ষণ পর খেলাটি শুরু হতে চলেছে। আজ ভার্সিটির ছাত্রছাত্রীরা বাদেও অনেকের প্যারেন্টস উপস্থিত এখানে। জাফরিন প্রস্তুতি নিচ্ছিল, ফাতেমা, অনামিকা আর সাবরিনা তাকে আশ্বস্ত দিচ্ছিল।
জুবরানের বন্ধু মানে সকলেই এখানে উপস্থিত ছিল জুবরান বাদে। জাফরিন অবাক হলো, কারণ জুবরান ছাড়া তারা কোথাও নড়ে না। জাফরিন ম্যাচের জন্য ডাকা হলে তখন 100 বার ভাবনার ইতি টেনে জাফরিন সেখানে চলে গেল। জুফরান আর জাফরিনের বন্ধুরাও সবাই জাফরিনের জন্য চেয়ার করতে করতে শুরু করলো। প্রথম রাউন্ড শুরু হতেই জাফরিন বিসমিল্লাহ বলে সুকৌশলে জুবরানকে শিখিয়ে দেওয়া মুভসগুলোর সাহায্যে প্রতিপক্ষের সেই পয়েন্টগুলোতে হিট করতে লাগলো। প্রথম রাউন্ডে 2 মিনিট অতিবাহিত হতে রাউন্ড জাফরিন জিতত। এরপর তাদের 1 মিনিট বিরতি দেওয়া হলো। জাফরিন প্রথম রাউন্ডে আর সব মিলে 3 পয়েন্ট পেল। 1 মিনিট পর দ্বিতীয় রাউন্ড শুরু হলো। প্রথম রাউন্ডে হেরে জাফরিনের প্রতিপক্ষ এনা এবার জাফরিনের উপর আক্রমণাত্মক হিট করতে শুরু করলো, যেটা জাফরিন সামলে উঠতে পারলো না। পরপর জাফরিনকে হিট করে সে 2 পয়েন্ট পেয়ে দ্বিতীয় রাউন্ডে জিতে গেল। আবারও 1 মিনিট বিরতি দেওয়া হলো। বিরতির পর তৃতীয় রাউন্ড শেষ রাউন্ড শুরু হবে। জাফরিন দিকে অনামিকা পানির বোতল এগিয়ে দিল। জাফরিন বসে বিসমিল্লাহ করে সেই ঢোক ঢোক করে পানি খেয়ে নিল। দ্বিতীয় রাউন্ডে হারার পর সে তার মনোবল কমতে শুরু করলো। সে নার্ভাস ফিল করছে অনেক। পরের রাউন্ডে খেলার সময় সে সাহস জোগাতে পারছিল না। তখন আচমকা ভিড়ের মাঝে জাফরিনের নজর গেল একজন কালো হুডি পরিত লোকের উপর, যার মুখে মাস্কে ঢাকা ছিল। লোকটার দৃষ্টি জাফরিনের উপর নিবদ্ধ। জাফরিন তাকানোই সে হাত দিয়ে একজন ইশারা করল, তার মানে সে ছিল বেস্ট অফ লাক দ্য নেক্সট রাউন্ড। জাফরিনের বুঝতে বাকি রইল না লোকটা আর কেউ নয়, জুবরানি। তাকে দেখা মাত্রই জাফরিনের মুখে হাসি ফুটে উঠল। সামনে মনে সাহস সঞ্চয় হতে লাগলো। তৃতীয় রাউন্ড শুরু হতে গেল। জাফরিন পুনরায় প্রথম রাউন্ডের মতো করে সুকৌশল অবলম্বন করছিল। পরপর সে 2 পয়েন্ট পেল আর শেষের দিকে 3 পয়েন্টে পেয়ে প্রতিপক্ষর 8 পয়েন্টে বেশি পেয়ে ম্যাচটা জিতে গেল। জাফরিনকে বিজয়ী ঘোষণা করা হলো। ফাতেমার অনামিকা থেকে জড়িয়ে ধরল, কিন্তু তার প্রতিপক্ষ এনা নিজের হার মানতে পারছে না পেরে তাকে ঠ্যাস মেরে কথা বলে সেখান থেকে চলে যায়। জাফরিন সেদিকে তেমন পাত্তা না দিয়ে তার চোখ খুঁজছিল জুবরানকে। সে একটু আগেও এই ভিড়ের মাঝেই ছিল, কিন্তু এখন সেখানে নেই। আচ্ছা, সে না বলছিল আসবে না, তাহলে সে আসলো? ম্যাক্স, সাফিনার, ধ্রুব জাফরিন পাশেই ছিল। তখন জাফরিন তাদের জুবরানের কথা জিজ্ঞেস করলো। তখন ধ্রুব যেন ম্যাচ শুরু হওয়ার আগেই সে জুবরানকে কল করছিল। তখন জুবরান বলেছিল সে আসতে একটু সময় লাগবে। তখন জুবরান বুঝতে পারলো জুবরান তাকে সেদিন মিথ্যে বলছিল, সে আসবে না। সে তার প্রশ্নের উত্তর পেতে জুবরানকে খুঁজতে রাখলো। তার আগে স্টেজে অ্যানাউন্স করে ডাক পড়ে গেল পুরস্কার তুলে নেওয়ার জন্য। জাফরিন স্টেজ দিকে তাকে যেতেই ধ্রুব, সাফিন আর ম্যাক্সের পেছন থেকে জুবরান দাঁড়ালো। তাদের সাথে অনামিকা আর ফাতেমাও ছিল। জুবরান দূর থেকে জাফরিনের পুরস্কার নেওয়া দেখছিল। তখন হঠাৎই তার ফোনে একটা আননোন নাম্বারে কল আসলো। জুবরান একটা কল তুলতে বিপরীত পাশ থেকে পৈশাচিক হাসি ভেসে আসলো। ফোনের ওপাশে ব্যক্তিটি বলল, সরফরাজ খান জুবরান, কেমন আছো? জুবরান কপাল কোচকে জিজ্ঞেস করলো, হু আর ইউ? আমার পরিচয় মুখে বললে কম হবে, কারণ আমি কথায় নয় কাজে নিজের পরিচয় দিই। এমনিতেই কিছুক্ষণের মাঝেই আমার পরিচয় পেয়ে যাবেন। জুবরান বিরক্ত হয়ে বলল, কিছু বলতে চাচ্ছেন সোজাসুজি বলুন, ফালতু কথা বলার সময় আমার কাছে নেই। তখন আশেপাশে অপর পাশ থেকে ব্যক্তিটি কাউন্টডাউন করতে শুরু করে দিল। টিকটিক 3, টিকটিক 2, টিকটিক 1। কাউন্টডাউন শেষ হতেই জুবরান পেছন থেকে একটা বিকট শব্দে চারপাশ প্রকম্পিত হয়ে উঠল। জুবরান পেছনে মুড়ে দেখল বোমা বিস্ফোরণকে চারপাশে ধাঁধা করে আগুন জ্বলছে। যেখানে একটু আগে জাফরিন দাঁড়িয়ে পুরস্কার নিচ্ছিল, সেই খোলামেলাটায় বিস্ফোরণ হয়ে মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে চারিপাশে ছিটকে পড়ে আসছে। জুবরানের দিন দুনিয়া তখন হিলে উঠল। তার হাত থেকে ফোনটা আপনা আপনি নিচে পড়ে গেল। ধ্রুব, ম্যাক্স, সাফিন, ফাতেমা, আনিকা সকলে আতঙ্ক নিয়ে সেদিকে তাকালো। জাফরিনের জন্য অনেকে সকলে মনের ভেতর স্যাত করে উঠল। কিছুক্ষণ পর পরিস্থিতি বুঝে আসছে জুবরান সেই অগ্নিকাণ্ডের দিকে ছুটে যেতে নিয়ে তার বন্ধুরা তাকে টেনে ধরল। জুবরান তখন চিৎকার করে বলতে লাগলো, ছাড় আমাকে, আমার নওরা সেখানে বিপদে পড়ে আছে, আমাকে ওর দরকার, ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না, ওর কিচ্ছু হতে দিব না আমি, ছাড় বলছি। জুবরানের পাগলামি সবাই অবাক হয়ে যায়। তবুও ধ্রুব বলল, তুই সেখানে যেতে পারবি না জুবরান, তোর জীবন ঝুঁকিতে পড়বে। আমি ফায়ার সার্ভিসে কল দিচ্ছি, কিচ্ছু হবে না আমাদের জাফরিনের। অনামিকার ফাতেমা তখন কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ছে। সাবরিনা তাদের সামলাচ্ছে। জুবরান কারো কথা না শুনে সবার হাত ঝাড়া দিয়ে নিজেকে ছাড়িয়ে সেদিকে ছুটে যায়। তার পিছনে ধ্রুব, সাফিনার ম্যাক্সও ছুটছে। জুবরান দৌড়ে একটু সামনে যেতেই দেখল অগ্নিকাণ্ডের মধ্যে থেকে জাফরিন একটা বাচ্চাকে কোলে তুলে নিয়ে আসছে। তার বাম হাতের কিছুটা অংশ আগুনে ঝলসে গেছে, কিন্তু তার হাতে থাকা বাচ্চাটি অক্ষতই রয়েছে। সে বাচ্চার মা ছুটে এলে দূর থেকে জাফরিনের হাত থেকে নিজের বাচ্চাকে দেখে। জাফরিন কাছে এসে তার হাত থেকে বাচ্চাকে নিজের কোলে জাফরিনকে হাতে নম্র মহিলাটি ধন্যবাদ দিল তাকে। জুবরানকে খুব ইচ্ছে হলো সেই মুহূর্তে জাফরিনকে নিয়ে জাপটে ধরতে, কিন্তু কিছু একটার মাথার মাঝে বাধা হয়ে দাঁড়ালো। কিছুক্ষণ আগের বোমার জাফরিনকে টার্গেট করে মারা হয়েছিল।
তবে ভাগ্যক্রমে জাফরিন স্টেজ থেকে নেমে আবিদের কল পাওয়াতে জনসমাগম থেকে কিছুটা দূরে চলে যায়। সেখানে কলটা রিসিভ করতেই কিন্তু কল রিসিভ করার আগে বিকট আওয়াজে সে পেছন ফিরে তাকায়। শেষ পর্যন্ত বোমা বিস্ফোরণের পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। জাফরিনের অতর্কিত অবস্থা দেখে ঘটনাস্থলের পাশে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে মাটিতে বসে কাঁদছে। তার আশেপাশে ক্রমশ আগুন ছড়িয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে জাফরিন নিজের মনের আতঙ্ক একপাশে রেখে তড়িৎ গতিতে এগিয়ে যায়, যেখানে বাচ্চারা কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে ছিটিয়ে যেতে থাকে। জাফরিন জলদি করে বাচ্চাটিকে মাটি থেকে আগলে নিজের কোলে তুলে নিয়ে সে অগ্নিকাণ্ড থেকে বেরিয়ে যেতে লাগলে আগুনের তাপ লেগে যায়, তার হাতের কিছুটা অংশ পুড়ে ঝলসে দেয়। জাফরিন বাচ্চাটাকে তার মায়ের কোলে বুঝিয়ে দিয়ে সামনে তাকে দেখলো কিছুটা দূরত্বে জুবরান স্তব্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। জুবরান পিছনে তার বন্ধুরা ছুটে আসছে। জাফরিনকে দেখে সকলে মনে স্বস্তি ফিরে আসলো। তখন জাফরিন টলমল চোখ নিয়ে জুবরান দেখে ছুটে এসে বলতে লাগলো, জুবরান ভাই চলুন, আমাদের সাহায্য করতে হবে সবাইকে, না হলে এরা মারা যাবে। জুবরান শেষ মুহূর্তেই কোনো কথাই মুখ থেকে বের হচ্ছিল না। তখন জাফরিন আবার বলে উঠল, জুবরান ভাই ওদের তুলুন, রেস্কিউ টিম আসতে আসতে দেরির কারণে অনেকেই মারা যাবে। জুবরান জাফরিন এই হাল নিয়ে পারছিল না। সে তার ভারাক্কের হৃদয়ে জাফরিনের দিকে বিধ্বস্ত দৃষ্টিতে পড়ল। তোর ট্রিটমেন্ট প্রয়োজন, ওরা আমার সাথে আয়। না, আমি এদের এভাবে ফেলে রেখে যাব না, আমাকে সাহায্য করুন তাদের তুলতে। জেদ করিস না, তোর অবস্থা ভালো না। আমি তোকে আর এভাবে দেখতে পারছি না। আমাকে এভাবে জ্বালিয়ে পুড়িয়ে মারিস না প্লিজ। আমি ঠিক আছি জুবরান ভাই, দয়া করে আমাকে সাহায্য করুন। আমি কথা দিচ্ছি আমি এদের সাহায্য করেই নিজের ট্রিটমেন্ট করাবো। তোর ইমিডিয়েটলি ট্রিটমেন্ট প্রয়োজন। আমি বলছি তো আমি ঠিক আছি, আমার থেকে তাদের অবস্থা অনেক গুণ করুন, আমি পারবো, চলুন প্লিজ। অনামিকার ফাতেমা দৌড়িকে কাঁদতে কাঁদতে জাফরিনকে জড়িয়ে ধরলো। তাদের সাথে সাবরিনাও সে জাফরিনকে জড়িয়ে ধরলো। জুবরান থাকার অজ্ঞতা জাফরিনের কথার মতো বিস্ফোরণ ছিন্নভিন্ন হয়ে থাকা দেহগুলো তুলে তার গাড়িতে বসিয়ে দিয়ে ড্রাইভারকে বলল হাসপাতালে নিয়ে যেতে। ধ্রুব, সাফিন আর ম্যাক্স রক্তাক্ত হয়ে পড়ে থাকা মানুষগুলি তাদের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ম্যাক্স অনেক আগে একটা ক্যাব ভাড়া করে সাবরিনাকে সেটাই তুলে বাসায় পাঠিয়ে দিয়েছিল, সাবরিনাকে এই অবস্থায় দেখে সে সহ্য করতে পারবে না বলে। জাফরিনকে পড়ে থাকা মেয়েগুলোকে টেনে টেনে তুলে ভার্সিটি কর্তৃপক্ষ থেকে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে দিল। অনামিকা আর ফাতেমাও জাফরিনকে সাহায্য করছিল। কিছুক্ষণের মাঝে ফায়ার সার্ভিস, রেস্কিউ টিম এবং কয়েকটি অ্যাম্বুলেন্স এসে ঘটনাস্থলে উপস্থিত হলো। চারপাশে কাটাছেঁড়া বিভিন্ন হাত পা মাথায় খুলে ছিটকে পড়ে আছে। জাফরিনের মস্তিষ্ক সেটা আর নিতে পারল না। শারীরিক দুর্বলতার এমন পরিস্থিতির সমন্বয়ে জাফরিনের শরীর আর সায় দিচ্ছিল না। সে মাথা ঘুরে পরিচিতি নিলে অ্যাম্বুলেন্সের গাড়ি ধরে দাঁড়িয়ে নিজেকে সামলে নিল। তখন সে দেখল স্ট্রেচারে করে অ্যানার রক্তাক্ত দেহ অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। যে মেয়েটি কিছুক্ষণ আগে তার বিপক্ষে লড়ল, এখন সেই মেয়ে রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্সের বেডে শায়িত। জীবন মরণের লড়াই চলছে। জাফরিন মনে মনে আল্লাহর সাহায্য চাইল। জুবরান তাকে দূর থেকে লক্ষ্য করল। জাফরিন এগিয়ে গিয়ে তার দিকে বলল অ্যাম্বুলেন্সের হাসপাতালে যেতে, সে এখানে সব সামলে নিবে। জাফরিন তখন না চাইতেও জুবরানের কারণে বাধ্য হলো যেতে। অ্যাম্বুলেন্সটি ভার্সিটি প্রাঙ্গণ ছেড়ে যাওয়াতে শেষ পর্যন্ত সে জাফরিনের কাছের জানালা দিয়ে সেদিকে তাকিয়ে দেখছে জুবরান কিভাবে রেস্কিউ টিমের সাথে হাতে হাত মিলিয়ে সাহায্য করে চলেছে। দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত জাফরিন সেদিকেই তাকিয়েছিল। জুবরান তাকে অ্যাম্বুলেন্স উঠিয়ে দেওয়ার আগে জিজ্ঞাসা করছিল জাফরিন কি তার উপর বিশ্বাস রাখেনি। তখন জাফরিন উত্তরে হ্যাসচক মাথা তুলেছে। সে বিশ্বাসে জাফরিন অ্যাম্বুলেন্স উঠছে। জুবরান জাফরিনের সাথে ফাতেমার অনামিকাকেও পাঠিয়ে দিয়েছে সে অ্যাম্বুলেন্স যাতে জাফরিনকে একা না করে যায়। কয়েক ঘন্টা পর জুবরানের পরিস্থিতি সামলে নিজেকে সামলে সে হাসপাতালে চলে আসে। সে জাফরিনকে কয়েক ঘন্টা আগে পাঠিয়েছিল। জুবরান জাফরিনকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠানোর পর থেকেই চিন্তিত ছিল। মন চাচ্ছিল জাফরিনের কাছে ছুটে চলে যেতে, কিন্তু সে জাফরিনের দেওয়া প্রতিশ্রুতির কারণে বাধা পড়ে যাচ্ছিল। এতক্ষণ জুবরান অস্থির হয়ে থেকে অনামিকা না হয় ফাতেমাকে কল করে জাফরিনের মুহূর্তে মুহূর্তে খোঁজ নিচ্ছিল। পরিস্থিতি সামলে এখন সে নিজের হাজির হয়েছে হাসপাতালে জাফরিনকে স্বচ্ছকে দেখতে, তার আশ্বস্ত মনকে শান্ত করতে। তখনকার জাফরিনের হাল দেখে তার হৃদয়ে যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে সেটা কিনা কাউকে বলে প্রকাশ করা পারবে না। হাসপাতালে টাঙিয়ে রাখা বড় টিভিটায় একটা সংবাদ চ্যানেলের একজন নিউজ রিপোর্টার কয়েক ঘন্টা আগে ঘটে যাওয়া বোমার বিস্ফোরণের খবরটি বলছিল। এতক্ষণ ওয়াশিংটন ডিসির বিখ্যাত ইউনিভার্সিটি বোমা বিস্ফোরণের খবরটা দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে। হেডলাইনে এ পর্যন্ত 50 জন নিহত এবং 200 জন আহতের সংখ্যা জানানো হয়েছে। জুবরান সেদিকে একবার চোখ বুলে দ্রুত জাফরিনের কেবিনের দিকে হাঁটা দিল।